আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর। আপনারা শুনছেন গানের কথা মনের সুর রেডিও বিক্রমপুর। আসসালামু আলাইকুম প্রিয় বিক্রমপুরবাসী, প্রিয় মুন্সিগঞ্জবাসী, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM এ আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু সাইফুল কিন্তু চলে আসলাম আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান উদ্যোক্তার কথা নিয়ে। এবং উদ্যোক্তার কথা মানেই কিন্তু হচ্ছে মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত উদীয়মান এবং সফল যে উদ্যোক্তা আছেন তাদের কথাগুলো শেয়ার করার প্ল্যাটফর্ম। এবং যথারীতি কিন্তু আজকে আমাদের সাথে একজন অতিথি উপস্থিত আছেন, তিনি কিন্তু তার উদ্যোক্তা জীবনের কথা আমাদের সাথে শেয়ার করবেন। এবং প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার ঠিক বিকাল 5:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM এ সম্প্রচারিত হয় উদ্যোক্তার কথা অনুষ্ঠান। বরাবর মতো আমি সাইফুল আছি আপনাদের সাথে, থাকবো ঠিক সন্ধ্যা 7টা পর্যন্ত। শুধুমাত্র আমাদের সাথে থাকলে কিন্তু চলবে না, আমাদেরকে শুনলেই চলবে না, আপনার মনের কথাগুলো আমাদেরকে শেয়ার করতে হবে। শেয়ার করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমেই আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে, সেখানে টাইপ করতে হবে আরবিপি, তারপর একটা স্পেস দিয়ে আপনার নাম, একটা স্পেস দিয়ে আপনার লোকেশন, তারপর একটা স্পেস দিয়ে আপনার মনে যত কথা আছে লিখে আমাদেরকে পাঠিয়ে দেবেন 7171 এই নাম্বারে। অথবা যদি আপনি ফেসবুকে যুক্ত হয়ে আপনার কথাগুলো আমাদেরকে শেয়ার করতে চান, তবে যেটা করবেন, প্রথমে চলে যাবেন আপনার ফেসবুকে, সার্চ বারে চলে যাবেন, সেখানে টাইপ করবেন www.facebook.com/radiobikrampur 99.2 FM পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজ। যেই পেজ থেকে কিন্তু এখন আমরা লাইভে আছি, লাইভে কিন্তু আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে দেখতে পারবেন এবং আমাদেরকে শুনতে পারবেন। তো অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যান তাড়াতাড়ি করে, এবং থাকবেন কিন্তু ঠিক সন্ধ্যা 7টা পর্যন্ত। তো বেশি কথা বাড়াবো না, চলে যাবো আমাদের অতিথির কাছে, যে আজকে যিনি আমাদের সাথে যুক্ত আছেন তার পরিচয়টা আসলে তার থেকে নিতে চাচ্ছি। ভাই, আপনার পরিচয়টা আমার দর্শক এবং শ্রোতাদের। আসসালামু আলাইকুম, আমি সাকিবুল ইসলাম নিলয়, মুন্সিগঞ্জ সদর নতুনগাঁও থেকে কাজ করছি হোমমেড কেক অ্যান্ড ডিজার্ট আইটেম নিয়ে। আমার পেজ হচ্ছে ফুডিস অ্যাডভেঞ্চার এবং আমি বিভিন্ন বিষয়ের উপর ট্রেডিং দিয়ে থাকি মুন্সিগঞ্জের মধ্যে। ইয়েস, আজকে কিন্তু আমাদের সাথে যুক্ত আছেন সাকিবুল ইসলাম নিলয় ভাই, ফুডিজ অ্যাডভেঞ্চার এই প্রতিষ্ঠানের এই প্ল্যাটফর্মের ওনার। তিনি কিন্তু থাকবেন ঠিক সন্ধ্যা 7টা পর্যন্ত। অবশ্যই আপনাদেরকে আমাদের সাথে থাকতে হবে, শুধু থাকলে চলবে না, SMS এবং কমেন্টের মাধ্যমে জানান দিতে হবে যে আপনি আমাদের সাথে যুক্ত আছেন। এবং ভাইয়াকে যদি আপনার কোনো কিছু জিজ্ঞেস করে থাকে বা কোনো কিছু শেয়ার করে থাকে, অবশ্যই আমাদেরকে SMS অথবা কমেন্টের মাধ্যমে আপনি জানিয়ে দিতে পারেন। অনুষ্ঠান কিন্তু আমাদের শুরু হয়ে গেছে, অনেকে কিন্তু আমাদের সাথে যুক্ত হচ্ছেন, যারা এখনো যুক্ত হয়নি দ্রুত যুক্ত হয়নি। এখন চলে যাবো আমাদের অতিথির কাছে, যে ভাইয়া আপনার এই যে প্রতিষ্ঠান ফুডিজ অ্যাডভেঞ্চার, আসলে এটা আমার একটু উচ্চারণ করতে একটু হয় আর কি। যাই হোক, এই যে আপনার প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের মাধ্যমে যে আপনি বিভিন্ন সেবা দিয়ে থাকেন, এই প্ল্যাটফর্মে আসলে কার্যক্রমগুলো কি কি, মানে আপনি কি কি কাজ করে থাকেন এই প্ল্যাটফর্মের মাধ্যমে? আমি হচ্ছে মুন্সিগঞ্জে হোমমেড কেক সেল করে থাকি এবং বিভিন্ন ডেজার্ট আইটেম, প্লাস হইতেছে মুন্সিগঞ্জের মধ্যে ক্লাস নিয়ে থাকি, বেসিক বেকিং অ্যাডভান্সের যে ক্লাসগুলা সেগুলো নিয়ে থাকি। আমি শুধু কেকের না, কুকিজের আরও অনেক ধরনের ক্লাস নিয়ে থাকি। তো ইনশাল্লাহ নতুন আরও ক্লাস নিব ভবিষ্যতে। তো নিজে আমি এখনো অনেক ধরনের কোর্স কমপ্লিট করতেছি। তো কোর্স নিজে যখন প্রপার শিখবো যেগুলো, তখন সেগুলো ক্লাস নেব। বর্তমানে হইতেছে বেসিক বেকিং এর ক্লাস নিয়ে থাকি মুন্সিগঞ্জের মধ্যে। আর সকল ধরনের সকল ভ্যারাইটিসের প্রিমিয়াম বেসিক সব ধরনের কেক আমাদের পেজে অ্যাভেলেবেল আছে, বা মানুষ অর্ডার করলে আমরা মানে অর্ডার দিয়ে বানাই দিয়ে থাকি। আচ্ছা, এক কথা বলতে গেলে যে আপনাদের প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা বেকারি আইটেমগুলো আপনারা অর্ডার নিয়ে থাকেন, বেকারি কেক বা এরকম টাইপের যে প্রোডাক্টগুলো আছে, বেকারি কেক বা পুডিং বা এইসব টাইপের প্রোডাক্টগুলো। এবং তাছাড়াও আপনি একজন ট্রেনার হিসেবে কাজ করছেন এই প্ল্যাটফর্মের মাধ্যমে। আপনারা যারা এরকম এই সেক্টরে কাজ করতে চান তাদেরকে আপনি ট্রেনিং এর ব্যবস্থা করে থাকেন বা ট্রেনিং আপনি নিজেই দিয়ে থাকেন, তাই তো? আচ্ছা, এই যে প্ল্যাটফর্মের সাথে আসলে আপনার কতদিন যাবত আপনার পথ চলা? 2.5 বছর। 2.5 বছর যাবত। আচ্ছা, এই প্ল্যাটফর্মের বয়স 2.5 বছর নাকি আপনার কার্যক্রম আসলে 2.5 বছর? মানে কেক তো আমি বানাই হইতেছে ক্লাস 5 এর থেকে, মানে টুকটাক তখন জানতাম না, তখন হইতেছে ওই যে ইউটিউবার ছিলাম, ইউটিউব দেখে কেক বানাতাম। বাট প্রপার কাজে ব্যাক করতে হচ্ছে 2.5 বছর। 2.5 বছর ধরে আমি কাজ করতেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ফুডিজ অ্যাডভান্সার যেটা অ্যাডভেঞ্চার, এই প্রতিষ্ঠানটার বয়স হচ্ছে 2.5 বছর। আচ্ছা, আপনি ক্লাস 5 থেকে শুরু করেছেন। হ্যাঁ, আপনার ব্যাপারে আমি এতটুকু জেনেছি যে আপনি খুব ছোটবেলা থেকে, একদম খুব ছোট বয়স থেকে আপনি শুরু করেছেন আপনার এই যাত্রা, যেটা কিন্তু অনেকের পক্ষেই কিন্তু সম্ভব হয় না। ওই সময়গুলোতে ক্লাস 5 থাকাকালীন কিন্তু আমাদের সময় আমরা কিন্তু মানে সবসময় খেলাধুলায় মগ্ন থাকতাম।
পড়াশোনার পাশাপাশি সেই জায়গা থেকে আপনি একটা কোনো কিছু শিখার ব্যাপার যে আপনার আগ্রহ, সেই আগ্রহটাই আসলে ইনশাল্লাহ আপনাকে একটা সময় খুব বড় একটা অবস্থানে নিয়ে যাবে, এতটুকু আশা এবং প্রত্যাশা আপনার প্রতি আমাদের রয়েছে। তো ভাইয়া, এই যে আপনার যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আসলে আপনারা কোন কোন ধরনের খাবার বেশি পরিমাণ সেল করে থাকেন? আমি নর্মালি মানে কেকই সেল দেই, কারণ আমার পেজটা হচ্ছে কেকের। আচ্ছা, তো কেকই সেল দিই, আর ডেজার্ট আইটেম আমি পেজে আছে, বাট যখন কেউ অর্ডার দেয় লাইক পুডিং মানে এগুলো আমি সেল দিই না, মানে মেনলি কেকই সেল দিই। অনেক ধরনের অনেক ভ্যারাইটিস, প্রিমিয়াম পরে হইতেছে যাদের বাজেট কম, বেসিকের কেকগুলা, যাদের আচ্ছা। বাজেট বেশি, প্রিমিয়াম, মানে সব ধরনের কেক অ্যাভেলেবেল আছে, যা মানে যার যে কাস্টমার যে যেটা ডিমান্ড করে সেটা বানাই দেওয়া হয় আর কি। মেনলি আমার পেজের মেন হইতেছে কেকই। আচ্ছা, আপনার মেইন আইটেম হচ্ছে কেক, জি এবং বাকি যেগুলো আছে অপশনাল, যদি কেউ আপনাকে বলে যে ভাই এগুলো তৈরি করে দিন, আপনি ওইটা তৈরি করে দিয়ে থাকেন। জি। আচ্ছা, এই যে কেক নিয়ে আপনি কাজ করছেন, আপনার আসলে পরিধি কতটুকু? আপনি আসলে কোন পর্যন্ত শুধু মুন্সিগঞ্জে কি আপনি সীমাবদ্ধ, না মুন্সিগঞ্জ সদরে, নাকি আপনি অন্য কোথাও আপনি আসলে এই কার্যক্রম পরিচালনা করছেন? আর শুধু মুন্সিগঞ্জের মধ্যেই করতেছি, কারণ আহ, মুন্সিগঞ্জের মধ্যে আলহামদুলিল্লাহ অনেকে আমার স্টুডেন্ট। তো আমি আমি হতেছে 13টা ব্যাচ শেষ করছি আলহামদুলিল্লাহ। তো মুন্সিগঞ্জের মধ্যেই কেক টেক সেল দেই, আর দূরে থেকে অর্ডার আসে, বাট নেওয়া তো পসিবল না, কারণ ডেলিভারিটাই তো আমাদের মেন। আর হইতেছে এটাই, স্টুডেন্ট আছে মুন্সিগঞ্জের নারায়ণগঞ্জ থেকে, যেমন ফার্স্ট ব্যাচে হইতেছে টাঙ্গাইল থেকে স্টুডেন্ট এসে ক্লাস করছে আমাদের কাছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আচ্ছা। মানে আপনি মুন্সিগঞ্জ বলতে কি শুধু মুন্সিগঞ্জ সদর, নাকি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর বা হ্যাঁ, গজারিয়া? অনেক দূরে থেকেও আমার কাছে স্টুডেন্টরা আসে ক্লাস করার জন্য, লাইক হইতেছে আপনার টঙ্গিবাড়ি, তারপর শ্রীনগর, হ্যাঁ সিরাজদি খান থেকেও আসে। না, আপনার যে এই যে কেক যে ডেলিভারি দিয়ে থাকেন, আপনার মূল আসলে আপনার যে ফুডিজ অ্যাডভেঞ্চার, এই প্ল্যাটফর্মে আসলে মূল কার্যক্রম কোনটা? আপনার ট্রেনিং দেওয়া, নাকি আপনার মানে এই যে কেক প্রোডাকশন বা কেক ডেলিভারি দেওয়া, কোনটা? দুইটাই। দুইটাই মেন। জি। আচ্ছা, তার মানে আপনার এটা যাত্রা যখন আপনি শুরু করেছেন, তখন এই দুইটাই পরিকল্পনা ছিল যে আমরা নিজেও কেকের অর্ডারগুলো নিব? নাও তো ফার্স্টে ছিল যে আমি পেজটা খুলছিলাম মেনলি হইতেছে কেক সেল দেওয়ার জন্য, বাট আলহামদুলিল্লাহ আমার কাজ মানুষ যতটুকু পছন্দ করে, তো আমার মনে হলো যে আমার আত্মবিশ্বাসের জন্য একটা ক্লাস নেওয়া দরকার, তো একটা ক্লাস নিয়েছিলাম। তো ওইখান থেকে আস্তে 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 সবার রিকোয়েস্টে, প্লাস আমারও আছে, সব মিলে ঝিলে আর কি এই পর্যন্ত। মেইনলি পেজ খোলা কেকের জন্য আমি পেজ খুলি না, এই পেজটা খুলছিলাম হইতেছে ভিডিও আপলোডের জন্য, মানে টাইম থাকে না। আচ্ছা, আচ্ছা। এই যে আপনার যে নামকরণ, ফুডিজ ফুডিজ অ্যাডভেঞ্চার, এই নামকরণে আসলে মূল কারণটা কি? এই নামকরণ এবার পেজের মূলটাই বলি, মানে পেজটা কিভাবে খুলছি। তো মেট্রিকের পরে আমাদের তো কম বেশি সবার টাইম থাকে, হুম। পরীক্ষা দেওয়ার পরে তো 2.5-3 মাসের মতো টাইম থাকে পরীক্ষা দেওয়ার পরে। তো আমি ছোটবেলা থেকে কেক বানাতে পারতাম, বাট আমি ডেকোরেশন পারতাম না। তো কেক বানাতাম কিন্তু হইতো না। তো আমি মেট্রিকটা পরীক্ষা দেওয়ার পরে আমি অনেক জায়গাতে অনেকগুলো ক্লাস করি, মানে কেকের না, সাই ফ্রুটসে, তারপরে হচ্ছে অনেক জায়গাতে অনেক ধরনের কোর্স করি। তো আমার মনে আসলো একবার স্টাডি করতে করতে ফেসবুকে একটা কোর্স আসলো, যে ওই কোর্সটা করি ডেকোরেশনের জন্য। আমি ফেসবুক থেকে মানে অনলাইনে একটা ক্লাস করছিলাম এক জায়গায়। তো ওই ক্লাসটা করার পরে হইতেছে আমি অনেক প্র্যাকটিস করি। তো এটাও আরেকটা কথা, 2.5 বছরে আমি যেমন কেক সেল দিতেছি, প্লাস হইতে আমি অনেক বেশি প্র্যাকটিস করছি। তো প্র্যাকটিস করতে করতে তো আমার ফুপ্পির আসে ওখান থেকে। তো আমার ফুফাতো ভাই, ওর নাম হচ্ছে তাসিন। তো আমি চিন্তা করলাম আমি অনেক ঘুরি গাড়ি, তো একটা পেজ খুলি যে ভিডিও আপলোড দিই, কারণ এখন অনেক তো ব্লগার আসছে দেখি, আরো 2.5 বছর আগের কথা। তো একটা পেজ খুলি, তো আমার পেজের ফার্স্ট নাম ছিল কল মি অল ওভার, একটা পেজ খুলি। তো পেজ খোলার পরে হইতেছে আমি একদিন রেড ভেলভেট একটা কেক বানাইতেছিলাম। তো আমি ওই কেকটার ভিডিও করছিলাম যে আমি ভিডিওটা এডিট করে পোস্ট করবো। তো আমার মনে প্রশ্ন আসলো, যদি আমি কেকেরই পেজ খুলি, এই ভিডিও দেখে তো মানুষ শিখা যাবে, তো এক কাজ করি, ভিডিও আপলোড না দিয়ে আমি কেক সেল দিই। তো ওইটা থেকে ভিডিওগুলো সব ডিলিট করে দিই, পুরো ভিডিও এডিট করার পরে আর আপলোড দিই না। তো এরপর থেকে আমি কি নাম দিব, কারণ মুন্সিগঞ্জে অনেকেই হোম বেকার্স ঘরে ঘরে এখন। তো কি নাম তো আমার ফুফাতো ভাই সাজেস্ট করে যে ফুডিস অ্যাডভেঞ্চার দাও। তো ফুডিস অ্যাডভেঞ্চার, তারপর আমি দেখলাম যে না, এটার অর্থটাও সুন্দর আর আনকমন একটা নাম। তো তখন এখন মুন্সিগঞ্জে অনেক ছেলেরাও কেক বানায়। তো তখন মুন্সিগঞ্জের মধ্যে আমি ফার্স্ট ছিলাম কেক বানাই। তো শুরু করি। তো শুরু করে হইতেছে অনেক প্র্যাকটিস করতাম, একদিনে 4টা 2টা এভাবে করে প্র্যাকটিস করতে থাকতাম। অনেক বেশি প্র্যাকটিস করা হয়েছে। তো প্র্যাকটিস করতে করতে আমি পেজটাও খুলতে চাই নাই না, আমার খালামণি আছে। তো উনি হইতেছে আমার বলছে যে পেজটা খুলো। তো আমার কোনো মানে আমি যে আজকে এই পর্যন্ত
তো এইটার আমি পেজটাই আমার খালামণি আর কি বইলা খুলেছে যে পেজ খুলে মানে আমি ভাবি নাই যে এই প্ল্যাটফর্মে যে আমরা আসতে পারবো এই পেজের মাধ্যমে। তো আমার খালামণি অনেক জোর করে প্রতিদিন আমার মানে বকাবকি করতে যে তুই কিছু কর, সবাই এত ভালোই করতেছে আর একটা না বসে থেকে আমি পেজ খুলি। ওনার কথা আমার খালামণির কথা শুনে আমি একটা ফেসবুকের মাধ্যমে পেজ খুলি। তো সবাইকে ইনভাইট দিই। তো 16ই আগস্ট আমার বোনের জন্মদিন আছিল। আমি একা ওইখানে 12 পাউন্ডের মতো কেক বানাই। তো ওই কেক দেখে অনেকে গেস্ট আসছিল, তো ওনারা হইতেছে ওই টেস্ট শুরু, পরে হইতেছে এইভাবে আস্তে 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 ওনারা টেস্ট করে। তো টেস্ট করতে করতে আমি 15ই আগস্ট উপলক্ষে একটা অফার দিয়েছিলাম 15% ডিসকাউন্ট পেয়েছে। তোমার ফার্স্ট অর্ডার দিছিল আমার একটা ফ্রেন্ড। তো ওইখান থেকে আর কি তারপর সেকেন্ড অর্ডার আমার ফুর্তি, এভাবে আস্তে আস্তে আমি পেজে ছাড়তে থাকি। তবে অফার টফার দিতাম, লস হইতো, তারপরে আমি অফার দিতাম যে মানুষ চিনুক জানুক। একবার টেস্ট করলে যদি ভালো হয় মানুষ আবার বেশি দাম দিয়ে কিনতে চাইবে, এটাই আর কি। তো ওইখান থেকে আর কি আমার পেজটা খোলা, মানে মেট্রিকের যে টাইমটা ছিল ওটা আমি কাজে লাগাইছি, এই জন্য এই কাজে লাগাইতে পারছি দেখে এই জন্য আজকে আমি এখানে। অনেকেই কিন্তু আসলে সময়ের সদ্ব্যবহার করতে পারে না। সময়ের অসৎ ব্যবহারের কারণে কিন্তু আসলে অনেকেরই কিন্তু একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি হতে গিয়েও আসলে থমকে যায়। তো সেই জায়গা থেকে সাকিবুল হাসান নিলয় ভাই আমাদের অনেক বয়সে আমাদের অনেক ছোট হবেন, তিনি কিন্তু একটা অবস্থান তার তৈরি করেছেন। তিনি শুধুমাত্র এমন না যে তিনি নিজেই আসলে কাজ করছেন, তিনি কাজ শিখাচ্ছেন। যারা এন্টারপ্রিনিয়র হতে চান, যারা উদ্যোক্তা হতে চান, তাদেরকে তিনি সুযোগ তৈরি করে দিয়েছেন একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য। তো ধন্যবাদ জানাচ্ছি। অনেকে আমাদের সাথে যুক্ত আছেন, তাদের সবাইকে দেখতে পাচ্ছি। আমাদের সাথে যুক্ত আছেন মেহেদি হাসান। হাই নিলয়, আচ্ছা, গুড লাক। আমি আমার দর্শক অনেকেই জানেন যে আমি আসলে একটু চোখে কম দেখি, বয়স হয়েছে তো আসলে কম দেখি। তো অনেকের নামগুলো একটু ভুল বলতে পারি অথবা কমেন্টগুলো আসলে একটু উল্টাপাল্টা হতে পারে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, মেহেদি হাসান ভাই আছেন, ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। রাহান হাসান আছেন আমাদের সাথে, রোহান হাসান আছেন আমাদের সাথে, তিনি ভালোবাসা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। মেহেদি হাসান ভাই ভালোবাসা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। দেখতে পাচ্ছি তাজুল ইসলাম আছেন আমাদের সাথে, শুভকামনা নিলয়, আপনাকে শুভকামনা জানিয়েছেন। আচ্ছা, আমাদের নিলয় ভাই স্যার কিন্তু এখানে যুক্ত আছেন, থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। অবশ্যই ফটোর সময় আমাদের সাথে থাকবেন। ইব্রাহিম দেওয়ান আছেন আমাদের সাথে, ভাইয়া কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানিয়ে দিবেন। দেখতে পাচ্ছি ফাহিম হুসাইন আছেন আমাদের সাথে, নিলয় আমারে ক্রেডিট দাও। আচ্ছা, আপনার থেকে ক্রেডিট চেয়েছেন আমাদের। জি না, আমি আরেকটা কথা বলি। তো এই যে ফাহিম যে কমেন্টটা করছেন, তো পেজ খোলার পরে হইতেছে যে লোগোর যে ব্যাপারটা, পরে হইতেছে মার্কেটিং এর যে ব্যাপারটা, একেবারে ফার্স্ট এই ফাহিম হইতেছে আমার একটা লোগো বানায় দেয় পেজে। প্লাস হইতেছে আমি যে অফার টফার গুলা দিছি বা আমার কেকের ছবিগুলা, যে ফার্স্টে তো বিজ্ঞাপন দিতে হয়, তো ফার্স্টে পেজ খোলার পরে ফার্স্ট হইতেছে ফাহিম আমার, মানে আমার পেজের লোগো, পরে হইতেছে আপনার এই যে স্টিকার ও বানাই দিছে। এখন তো অনেক আপডেট হয়েছে, এখন তো পেজ কাজ করাই। তো এগুলো হইতেছে ফার্স্টে যখন পেজ খুলি ও আমার এগুলো করে দিছে, মানে আমার ফার্স্ট জার্নির কথা বলতেছে ও ফাহিম। ধন্যবাদ জানাচ্ছি ফাহিম, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, এই মুহূর্তে আমি আসলে নিলয় ভাইয়ের কাছে চলে যাব। যে নিলয় ভাই, আপনি বললেন যে আপনার যাত্রাটা শুরু হয়েছে কিভাবে, কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন, যেটা যে আপনি তো অন্য অনেক সেক্টরে কাজ করতে পারেন। আপনি যেটা প্রথমে বলেছেন যে আপনি ওই সময় আপনি প্রথম ছেলে হিসেবে বা প্রথম পুরুষ হিসেবে আপনি আসলে কেক বেকিং এর কাজ আপনি শুরু করেছেন। তো কেন মনে হলো যে না আপনি পারবেন, বা আপনি আসলে কোন জায়গা থেকে ইন্সপিরেশন নিয়ে আসলে এই কাজটাতে বা এই সেক্টরে আপনি আপনার যাত্রা শুরু করেছেন? আমি হইতেছে কখনো মানে পরিকল্পনা করি নাই যে আমি আসলে এই সেক্টরে আসবো, বাট শখের বসে এই যে এখনো যে করি শখের বসে। তো অনেক আছে না যে আর্নিং করি বা যাই করি, যে আছে অনেকে মনে করে যে হয়তোবা অনেক দরকার, কিন্তু এখনো আমি করি মানে শখের বসে। তো এই কাজটা আমি ভালোবাসি। তো যে আছে না যে বেকিং ছাইরা দিতে যে অনেকের আছেন যে, মানে আমি কিভাবে বলবো, অনেকে সংসার চালানো যে ব্যাপারটা, অনেকে মনে করে যে হয়তো সংসারে কোনো কাজে করি, কিন্তু আসলেই না, আমি এটা শখের বসে করি। তো কেউ যদি আমার বলে, সাপোজ আমি এটা বুঝাইতেছি যে ছাইরা দিতে হবে, বিন্দু মাত্র নাই যেটা ছাইরা দিলে আমার কোনো প্রবলেম হবে চলাফেরা। কিন্তু আলহামদুলিল্লাহ এটাতে মানে এই যে আপনি এই সেক্টরে কিভাবে আসলেন, বা কার থেকে অনুপ্রেরণা নিয়ে, বা কাকে দেখে যে না মনে হয় আপনি এই কাজটাই করবেন? ঢাকাতে একজন কেক বানানো শেখায়, নামটা আমার ঠিক খেয়াল নাই। তো উনি দেখতাম যে ঢাকার মধ্যে উনি কেক বানানো শেখায়। তো আমার আসলে ওই দিক থেকে দেখা, আর আমার ছোটকাল থেকে ইচ্ছা যে ফুড ম্যানেজমেন্ট নিয়ে পড়ালেখা করার ইচ্ছা। তো ফুড ম্যানেজমেন্ট নিয়ে আমার পড়ার ইচ্ছা, তো ওইখান থেকে আর কি। তো
রান্নার প্রতি একটু ঝোঁক থাকতে হইব। তো কেক আমি আগে থেকেই বানাইতাম, তো এটা থেকে আর কি এটা কখনো আমি কল্পনা করি না যে আমার কেক বা আমার মানুষ নক করবো কেকের জন্য বা এত দূর যে আগাইতে পারবো। তো এটাই তো, এটার পিছনে হইতেছে আমার আম্মু আছে প্লাস আমার দাদি আছে, ওনারা অনেক সাপোর্ট করছে, কারণ তা না হইলে ফ্যামিলি সাপোর্ট যদি না থাকে তাহলে তো এই পর্যন্ত আসা কখনোই পসিবল না। তো ফ্যামিলি সাপোর্ট ছিল দেখে এই পর্যন্ত আসতে পারছে আলহামদুলিল্লাহ। আর এখন কি বলবো, অনেক মানুষ আছে, অনেকে অনেক কথা প্রথম প্রথম বলছে যে কেক বানানো মেয়েদের কাজ, কেক কেটা হইলো নাকি। তো তাদের কথা আমি আজকে কানে নেই নেই দেখেই হইতেছে আমি আজকে এই জায়গাতে। তো যদি আমি তাদের কথা কানে নিতাম তাহলে আমি তাদের জায়গায় থাকতাম। অনেক অনেক কথা বলছে, বাট আমি স্কিপ করছি যে না, এ কথা কানে নেওয়া যাবে না। তো এইটাই। আচ্ছা, আপনার কাছে যে প্রশ্নটা আমি রাখতে চাচ্ছি যে আপনি কেক, আমি ট্রেনিং এর বিষয়টা বা প্রশিক্ষণের বিষয়টা তো আমি পরে আসছি। এই যে আপনি কেকের অর্ডারগুলো নিয়ে থাকেন, আপনার রিটার্ন কাস্টমার সংখ্যা কেমন, বা আপনার মান্থলি আপনার আসলে কয়টা অর্ডার আপনি নিয়ে থাকেন, উইকলি বা মান্থলি? এখন আপাতত ভাই আমার অর্ডার নেওয়া মানে টোটালি অফ। আচ্ছা, অফ বলতে হইতেছে আমি হইতেছে একটা ক্লাস করতেছি 7.5 মাসের, আমার মাত্র ক্লাস শুরু হয়েছে, তো যাওয়া আসার পরে অর্ডার করে নেওয়া পসিবল হয় না। প্লাস এক এক জায়গায় আমি নিজে ক্লাস করতেছি, তো সবকিছু মিলাই ছিল নেওয়া হয় না। বাট যারা কেকের টেস্ট বুঝে যায়, আর অনেকে আছে ধরেন বলে যে বেসিক কেক দিতে, তো অনেকে আছে আবার বলে যে প্রিমিয়াম যে কেকগুলো আছে সেগুলা দিতে। তো যারা প্রিমিয়াম কেক মানে দেয় তারা যদি একবার টেস্ট করে, ইনশাল্লাহ আমার অনেক রিপিট কাস্টমার আছে যে আমার থেকে দেখতে হবে। এমন হয়েছে এবার আমি যে ট্যুরে গেছি কক্সবাজার, আমাকে কাস্টমার মেসেজ দেয় বলে যে আপনি ট্যুরে আমার কেক না দিয়ে আপনি ট্যুরে গেছেন কেন। আলহামদুলিল্লাহ এই অর্জনটুকু আমি মানে করে নিতে পারছি। আচ্ছা, এই যে ক্লাস করছেন আপনি, 7 মাসের কোর্স, এটা আসলে কিসের উপরে? এই কেক বেকিং এর উপরে নাকি না অন্য না, কোনো? আমি হইতেছে কেক বেকিং এর ক্লাস করছি। আমি হইতেছে এই 7 মাসের ক্লাসটা হইতেছে আমি হচ্ছে আইএলটিএস কমপ্লিট ও করতেছি। আচ্ছা, আইএলটিএস। হ্যাঁ তো আইএলটিএস এর কোর্স করছেন, আচ্ছা বুঝতে পেরেছি। আপনার এই যে ফুডিজ অ্যাডভেঞ্চার যে পেজটি আছে, সেই পেজটি কিন্তু অনেক ভালো আপনার রানিং। আমি দেখেছি এটা, আপনার অনেকেই কিন্তু এখানে আপনার অ্যাক্টিভ আছেন, আপনিও প্রতিনিয়ত সেখানে আপনার যে ভিডিওগুলো আছে সেগুলো শেয়ার করে থাকেন। তো এই যে আপনি এই পেজটি মেনটেন করছেন, এটা কি আপনি একাই করছেন না অন্যকে আপনাকে সহযোগিতা করছেন? মানে অনলাইন প্ল্যাটফর্ম হইতেছে আমি এটাতে একাতে করতেছি, বাট এটা যদি বিহাইন্ড দ্য স্ক্রিনের পাশে হইতেছে আমার আম্মু প্লাস হইতেছে আমার দাদু আছে। ওনারা যেমন ওনাদের কথা কেন বললাম, এই জন্য আমি যে বড় বড় ক্লাসগুলা করি 6 দিনে 7 দিনে, অনেক বিগ বিগ অ্যামাউন্টের থাকে, তো আমার পক্ষে কিন্তু অ্যাফোর্ড করা পসিবল না, কারণ আমি একটি স্টুডেন্ট। তো এইগুলার ক্ষেত্রে হইতেছে ওনারা অনেক বেশি সাপোর্ট করে। প্লাস নিয়ে যাওয়া আসার যে ব্যাপারটা আছে, আমি আমি আসলে ইন্টার পরীক্ষা দিছি, আমি এখন অনেক কিছু চিনি না, তো আমার আম্মু আমার সব জায়গায় নিয়ে যায়, নিয়ে আসে ক্লাসে। তো আমি আম্মুরে বলি যে কিন্তু কোনো কিছু না করে না। অনেকে আছে যে না ক্লাস করার দরকার নাই বা আসল বিষয়, কিন্তু আমার আব্বু দাদু অনেক সাপোর্টিভ। কারণ ওনার ফ্যামিলি, অ্যাটলিস্ট ফ্যামিলি যদি সাপোর্ট না করে তাহলে তাহলে কখনোই এদিকে আসা পসিবল না। কারণ একটা সময় যখন শুরু করছি তখন আশেপাশের মানুষ অনেক কথা বলছে যে এটা সেটা, তো তখন যদি ওনারা বলতো যে না এটা বাদ দিয়ে দাও, তো তাহলে তার আমি এই প্ল্যাটফর্মে আসতে পারতাম না। আচ্ছা, এখন আসি আপনার প্রশিক্ষণের বিষয়ে। আপনি এখনো বয়সের হিসাব করলে কিন্তু অনেকটাই ছোট। তো সেই ছোট বয়সে কিন্তু আপনি একটা অনেক বড় একটা অবস্থান তৈরি করেছেন আপনার। তো আপনি কেক, এমন হয়তো হয়েছে যে আপনি কেক বেকিং শুরু করেছেন নিজে করার জন্য বা নিজে বিক্রি করার জন্য বা সেল করার জন্য। সেই জায়গা থেকে আসলে এই প্রশিক্ষণের চিন্তা কোথা থেকে আসলো? এবং আপনি অলরেডি বলেছেন 13টা কোর্স আপনি করিয়েছেন, 13টা বেচ আপনি করিয়েছেন। তো এই বেচগুলো আসলে আপনি কিভাবে সংগ্রহ করলেন, বা এই বিষয়টা আসলে আপনি কিভাবে ম্যানেজ করলেন? আমি হইতেছে কেক বানাই, তো আমি হইতেছে ক্লাস নেই হইতেছে 1 বছর। গত বছর মানে 2024 সালের জুনের 26 তারিখ আমার ফার্স্ট ব্যাচ ছিল আর কি। আচ্ছা, তো আমি হইতেছে প্রথম 1.5 বছর কাজ করি কেক নিয়ে। তো আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত কোনো নেগেটিভ রিভিউ আসে নাই। তো আমার কেকগুলো মানুষ নিয়ে আসলে স্যাটিসফাইড হয়, যে যেমন চায় বা যে টেস্টের জন্য অর্ডার দেয় সেটা পায়। তো আমি আমার মানে মনোভাবটা বাড়ানোর জন্যই আমি একটু চাই যে দেখি, কারণ মুন্সিগঞ্জে অনেকেই আমার মেসেজ দিতে চাই আপনি কি ক্লাস করান। কারণ অনেকে বলে, আমি জানি না, অনেকে বলে যে মেয়েদের থেকে ক্লাস নাকি ছেলেরা ক্লাস বা বুঝাইতে পারে ভালো। অনেকে আমার নক দিতে, তো আমি ফার্স্ট ব্যাচ নিয়ে হইতেছে মাত্র 7 জন স্টুডেন্ট নিয়ে আলহামদুলিল্লাহ। ফার্স্ট ব্যাচ আমার 2024-এর জুনের 26 তারিখ আমার ফার্স্ট ব্যাচ ছিল।
তো ওইখান থেকে আর কি নেওয়া শুরু। তো একটা ব্যাচ আমি তো কখনো কল্পনা করি না যে আমি নিলয় এক ব্যাচে অ্যাটলিস্ট 25 জন 20 জন নিয়ে এখন আলহামদুলিল্লাহ ক্লাস নেই, 15 জন 20 জন 25 জন যখন যে কোনো স্টুডেন্ট। বাট আমার ডাকে বা আমার একটা ভিডিওতে যে মানুষ এত সাড়া দিব বা আসবো আমার কাছে ক্লাস করতে, এটা তো কখনোই কল্পনা করিনি। আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট আসে, এখন আমাকে অনেকে মেসেজ দেয় যে ভাইয়া ক্লাস কবে। But এটা মানে ওনারা যে আমাকে মেসেজ দেয় বা আমি অনেক সময় আছে কাজের জন্য রিপ্লাই করতে পারি না, তো তখন আমার নিজের কাছে খারাপ লাগে যে ওনারা আমার চিনে দেখে কিন্তু আমাকে মেসেজ পাঠাইছে বা আমাকে নক করেছে হ্যাঁ আপনাকে। নক করেছে, মানে আচ্ছা, পরিচিতিটা। মানে গত বছর 2024 সালের জুন মাস থেকে আপনার প্রশিক্ষণ শুরু হয়েছে এবং অলরেডি কিন্তু 1 বছরের উপরে হয়েছে, প্রায় 1.5 বছরের কাছাকাছি সময় হয়ে গেছে। এই সময়ের মধ্যে আপনি 13টি বেচ আপনি প্রশিক্ষণ দিয়েছেন। এই যে আপনি বেচগুলো প্রশিক্ষণ মানে দিয়ে 12টা থাকেন, শেষ, 4 নম্বর আপকামিং আসতেছে। ও আচ্ছা 13 নম্বর আপকামিং, মানে 12টি আপনি কমপ্লিট করেছেন, জি। 12টি কোর্স আপনি করিয়েছেন। এই যে এই কোর্সে যারা অংশগ্রহণ করছেন তারা আসলে কিভাবে আপনাকে খুঁজে পাচ্ছে, বা আপনি কি কোনো সার্কুলার দিচ্ছেন নাকি যে এত তারিখ থেকে এত তারিখ ট্রেনিং হবে? হ্যাঁ, এটা তো ফেসবুক পেজে সার্কুলার দেই এক এক ধরনের ভিডিওর মাধ্যমে বা এক এক ধরনের পোস্টের মাধ্যমে। তো ওই পোস্টগুলা দেখে আসে আসলে মানে স্টুডেন্টরা আসে। তো আমি জানি না, মানে আমি বলি না আমি পারি, বাট আমার কাজ দেখা মানুষ আমার কাছে আসে, কারণ মুন্সিগঞ্জে অনেকে ক্লাস নেয়, বাট সবার থেকে আমার ক্লাস ফিটা তুলনামূলক হাই। তো আমি জানি না কেন আসে, বাট যারা একবার শিখা যায় তারা বলে, মানে বইলা যাইতে বাধ্য হয় যে নেক্সট ক্লাস কবে, বা আমরা ওনারাই অনেক স্টুডেন্ট পাঠায় একবার যারা এখানে ক্লাস করতে চায়। তো অনেকে অনেক কথা বলে যে ক্লাস কি শিখতে পারবো। আমি আসলে 5 দিনের বেসিকের যে ক্লাসগুলো নেই সেগুলো 5 দিনের ক্লাস নেই। তো অনেকে প্রশ্ন করে যে 5 দিনে কি আসলে কেক শেখা সম্ভব। বাট আমি বলি আমি যেভাবে শিখাই, মানে বলতেছিলাম যে প্রপার মানে 100-100, বাট আমি যতটুকু পারি আমি ততটুকু আমার স্টুডেন্টদের দিই। এই পর্যন্ত কেউ বলতে পারবো না যে নো ফেল কোনো রেসিপি দেওয়া হয়েছে, কারণ এটা তো সরাসরি লাইভে আছি আমরা। তো আলহামদুলিল্লাহ যতটুকু শিখাই, ওই কাস্টমার একবার ক্লাস করলে ওনাদের ইসেই আরো 5 জন স্টুডেন্ট আসে। আচ্ছা, মানে আপনার প্রথম যে বেচ যারা শুরু করেছিলেন সেখানে যারা অংশগ্রহণ করেছেন তারা পরবর্তীতে বিভিন্ন জনের কাছে শেয়ার করেছেন এবং তাদের মাধ্যমে অনেকে এসেছেন। আপনার জি। আপনার যে পেজে আপনি পোস্ট দিয়ে থাকেন সেটা দেখেও অনেকে এসেছে। আপনার এই কোর্সগুলো তো পেইড পোস্ট, তাই না? মানে জি। পেইড কোর্স, সরি পেইড হ্যাঁ, কোর্স হ্যাঁ। আপনি। আচ্ছা, এই এই যে আপনার মধ্যে একটা কনফিডেন্স যে আপনি আপনি কিন্তু নিজে এই কেক বেকিং এর উপরে কিন্তু কোনো প্রশিক্ষণ নেননি, সরাসরি কি কোনো জায়গা থেকে প্রশিক্ষণ নিয়েছেন? জি, আমি হইতেছে মুন্সিগঞ্জে অনলাইন অফলাইন দুইটাই ক্লাস করছি। আচ্ছা প্লাস হইতেছে ঢাকা সুইট ডেজির একাডেমি থেকে প্রফেশনাল ভাবে ক্লাস কমপ্লিট করছি আচ্ছা গত বছর জুলাই মাসে। সুইটিং থেকে আমি হইতেছে আগস্টের 14 তারিখ থেকে একটা প্রফেশনাল কোর্স কমপ্লিট করেছি। এছাড়াও মুরির হেসেল পেজ থেকে হইতেছে ফন্টেড গাম্পেস অ্যাডভান্সের যে কাজগুলো সেগুলো কমপ্লিট করছি। এছাড়াও অনেক অনেক অফলাইন অনলাইন ক্লাস করছি। এছাড়াও হোটেল ইম্পিরিয়াল থেকে আমি হইতেছে ওয়ার্কশপে জয়েন হয়ে ওয়ার্কশপে ক্লাসগুলো করে থাকি। আলহামদুলিল্লাহ আমি অনেক অফলাইন আর অনলাইন ক্লাস করছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি কি শুধুমাত্র এই বেকিং এর উপরই কোর্স করেছেন নাকি অন্যান্য আইটেমের উপর আপনি কোর্স আমি করেছেন? অন্যান্য আইটেমের উপর ক্লাস করেছি, বাট বেকিংটাকেই আসলে মানে কেকটারে আমি ভালোভাবে ধরছি। তো তো কেকটার দিকেই, যেমন ধরেন আমি মিষ্টির ক্লাস করছি, হুম, হুম। পরে হইতেছে আপনার ব্রেড বানের ক্লাস করছি, বাট ওইগুলো এখনো প্র্যাকটিসই করার টাইম পেতেছে। মানে ওই কেকটা নিয়েই আমার মানুষ প্র্যাকটিস করার সুযোগই দেয় না। তো অনেকে আমাকে বলে যে মিষ্টির ক্লাস নিতে বা অনেক কিছু ক্লাস নিতে। আমি ক্লাস কিন্তু করতেছি, শিখতেছি, বাট ওইটার আমি প্র্যাকটিস করার টাইম পেতেছি না। সবাই কেকের দিকেই ঝোঁক, মানে কেকটা নিয়ে ছাইরা আর কোনো জায়গায় যেতে পারতেছে না, এটাই আসলে মেন। এই কেকের প্রতি ঝোঁক, আপনার এই বাক্যটা থেকে আমার আসলে একটা কথা হঠাৎ করে মনে পড়লো যে বর্তমান বাংলাদেশে কিন্তু একটি ভাইরাল খাবার হচ্ছে কেক। হ্যাঁ, পুরো শুধুমাত্র ঢাকা না, শুধুমাত্র আপনার ঢাকা বিভাগ না, সারা বাংলাদেশ অল ওভার আমাদের মুন্সিগঞ্জের কথা যদি বলি, বিভিন্ন জায়গাতে কিন্তু এখন মানুষ কিন্তু যেই কেক আইটেমটা, যে আইটেমটা আসলে একটা বিশেষ দিনে মানুষের জন্মদিন অথবা বিভিন্ন অ্যানিভার্সারি বা বিভিন্ন দিবস উদযাপনের ক্ষেত্রে, আনন্দ মুহূর্ত দিবস উদযাপনের ক্ষেত্রে এই খাবার আইটেমটা ইউজ করা হতো বা খাবার আইটেমটা আসলে রাখা হতো মেনুতে। সেই আইটেমটা এখন স্ট্রিট ফুড লেভেলে চলে গেছে এবং খুব রিসেন্টলি কিন্তু এটা হয়েছে, এমন না অনেকদিন যাবত, খুব রিসেন্টলি এটা হয়েছে এবং বেশ কিন্তু মানে সারা ফেলে দিয়েছে সারা দেশে। তো এই পরিস্থিতিটাকে আসলে আপনি কিভাবে দেখছেন যে আপনি তো একজন বেকিং ট্রেনার,
যে এই যে মানুষ এখন অঢেল ভাবে মানে কেক বানাচ্ছে, তারা স্ট্রিট ফুড লেভেলে এই একটা হাইফাই কেক কিন্তু খুবই, ওই যে বললাম মানে বিশেষ আনন্দময় দিবস উদযাপনের একটা আইটেম ছিল, সেটাকে এখন এই যে স্ট্রিট ফুড লেভেলে নিয়ে আসলো, এইটা আসলে আপনি এটা কি ভালো দিক দেখছেন, নাকি আপনি মনে করছেন না এটা আসলে কেকের ভবিষ্যৎ আসলে নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে? আমি যখন 2.5 বছর আগে কাজ করি মুন্সিগঞ্জে হোম বেকার্স ছিল, বাট 20-30 জন, বেশি না, 20-30 জন। এখন তো মুন্সিগঞ্জের ঘরে ঘরে হোম বেকার্স। এমনকি আমি আমার কথাই বলি, আমার স্টুডেন্টরা 5 দিনে আমার কাছে ক্লাস করে 5 দিন পেজ খুলে নিয়ে যায়, যে মানে ওনারাও সেল দিব। এটাও ভালো দিক, মানে আমার মাধ্যমে অনেক উদ্যোক্তা হইতেছে, এটাও কিন্তু অনেক ভালো দিক, যে আমি শিখাইতেছি দেখি কিন্তু ওনারা শিখা একটা কিছু করতে পারতেছে, মাসে যাই আর্ন করে করতে পারতেছে। তো আমি যখন ক্লাস করি তো তখন হইতেছে হাতে গোনা কম, বাট এখন এই কেকটারে আগে, এটা সত্যি একটা আনন্দ দিনকে একটা কেকের মাধ্যমে ফুটে ওঠে। একটা কেক যদি না থাকে, ধরেন অনেক সময় কিন্তু অনেক ওকেশনে হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এখন তো ধরেন হয়েছে কি মার্কেট নষ্ট, তো এই যে এখন তো দেখতেছি কেক ভাইরাল ভাইরাল কেক, কেক পট্টি হয়ে গেছে, বুঝছেন? তো ওইখানে আর কি কেকের যে এখন কেকটা এত সস্তা হয়েছে, অথেন্টিকের যে ব্যাপারটা, কেউ কেউ আছে যে অথেন্টিক খোঁজে, তো এখন মানে গুজব, মানে মানুষ যা বলে তাই বিশ্বাস করে। এখন আর কি মানুষ, এখনকার মানুষ কি বলেছে যে কম টাকায় যেটা দিতেছে সেটাই মনে ভালো। আমি এক জায়গাতে দেখছি যে ভাইরাল কেকের ওইখানেই যে ওনারা 2 পাউন্ডের বাটার স্কচ কেক 800 টাকাতে সেল করতেছে, বাট আমি নর্মাল 1000 টাকা পাউন্ডে সেল করি, 2 পাউন্ড মিনিমাম 2000 টাকা। তো ও আমার কথা, ওনারা সেল করতেছে ঠিক আছে, অবশ্যই ওনাদের লাভ রেখে সেল করতেছে, বাট তা কিভাবে? অথেন্টিকের যে ধরেন বাটার স্কচ কেকের ভিতরে যে ক্যারামেল সস, পরে যে বাদামটা দিয়ে মিক্স করতে হয়, এগুলো হয়তো বা করতেছে না, কিন্তু বাটার কেক তো ওনারা দিতেছে, নাম নেই চলতেছে। বিভিন্ন বেকারিতেও কিন্তু কেক বানাচ্ছে, যেমন আপনার 1 পাউন্ড কেক, আপনি বললেন যে আপনি আপনার প্রতিষ্ঠান থেকে 1 পাউন্ড কেক 1000 টাকা পর্যন্ত রাখেন। আপনি যদি কোনো নর্মাল একটা বেকারির দোকানে যান, সেখানে কিন্তু আপনি 3 থেকে 400 টাকাতে আপনি 1 পাউন্ড কেক পেয়ে যাবেন। তো সেই কেক এবং আপনাদের তৈরি কেকের মধ্যে অবশ্যই একটা পার্থক্য আছে, এবং এই পার্থক্যের কারণেই কিন্তু মানুষ আসলে দোকান থেকে না নিয়ে কিন্তু হোমমেড যারা আপনারা সার্ভিস দিয়ে থাকেন তাদের স্থিতি, এই বর্তমান পরিস্থিতিতে মানুষ আসলে কিন্তু ওই আপনি যেটা বললেন যে 2 পাউন্ড কেক 800 টাকায় বিক্রি করছে, সেই হিসাবে কিন্তু প্রায় ওই যে ওই লেভেলেই চলে গেল, রুট লেভেলেই চলে গেল কেকের যে বর্তমান অবস্থা। তো আপনার কি মনে হয় না যে আপনারা যারা প্রফেশনাল ভাবে এই বেকিং সেক্টরে কাজ করছেন, তাদের জন্য এই পরিস্থিতিটা, বর্তমান যে ভাইরাল কেকের যে যুগ, এই পরিস্থিতিটা আপনাদের জন্য একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে? ঠিক, এটা ঠিক, বাট আমার কথা হইতেছে এটার প্লাস পয়েন্ট, অনেক কাস্টমার, আমাদের রেগুলার কাস্টমার মনে করতেছে যে এতদিন হয়তো বা আমরা দাম বেশি নিয়েছি, এই জন্য হইতেছে ওনারা দাম কমাইতে বলে, বাট আমাদের যে আমরা যে উপকরণ বা আমরা যে প্রসেসিং এ কেক বানাই তা কখনোই কমানো পসিবল না। উল্টা এখন যে জিনিসপত্রগুলোর দাম বাড়ছে, যখন আমি কাজ শিখি তখন হইতেছে ধরেন যদি 400 টাকা, ধরেন একটা পাউডারের কেজি ছিল 400 টাকা, এখন তার ডাবল হয়ে গেছে। আগে ময়দার কেজি ছিল হচ্ছে 40 টাকা, এখন হয়ে গেছে 80 টাকা, তার ডাবল। বাট কিভাবে কম দেয় আমি জানি না, বাট আমার কথা হইতেছে, আমি সবারটা জানি, আমার কথা হইতেছে আমার ক্লাস নিয়ে অনেকে বার্গেনিং করে যে এত টাকা ক্লাস ফি কেন কমাই নেন। অনেকে আছে যে আচ্ছা আপনি 1000 টাকা বা 500 টাকা কম দেন, আমার কথা, আমি মার্কেট তো নষ্ট করবোই না কখনো। আমার কাজ দেখা মানুষ আমার কাছে আসবো, কাজ ভালো হইলে মানুষ ডাবল টাকাতে আমার কাছে শিখতে আসবো। বাট ওই যে টাকার মান কমাইয়া আমি যদি মানে একাধারে স্টুডেন্ট নেই, তো সেটা তো হলো না। আমার কথা মার্কেট, আমার নিজের কাজের মান ঠিক রাখবো, কিন্তু ওই যে আমার কাজের মান, ক্লাস ফি বা কেকের পাউন্ড কমানো মানে কি নিজের কাজের মান কমানো। তো আমি কখনোই চাই না আমার নিজের কাজের যেটা আমি শিখছি সেটার মান কখনো কমাই, অবশ্যই আমি সেটার মান আস্তে আস্তে বাড়াবো। তো আমি কখনো চাই না মান কমাতে। ওই যে দাম কমানো মানে হইতেছে মানে নিচের দিকে নামা, নিজেকে নিচের দিকে নামা, তো আমি তো কখনো নিচের দিকে নামবো না। এই জন্য আমার কথা হইতেছে লাগলে একজন নিয়ে ক্লাস করাবো, কিন্তু ক্লাসের মতো ক্লাস, বা লাগলে মাসে একটা কেক সেল দিব, বাট কেকের মতো মানে যাতে অথেন্টিক, বা মানুষ এত টাকাতে নিলে যে বলতে পারে যে না আসলে কেকটা ভালো। আচ্ছা, আমরা কিন্তু অনেকক্ষণ যাবৎ নীলয় ভাইয়ের থেকে কেকের বিষয়ে আলোচনা করছি, বেকিং এর বিষয়ে আলোচনা করছি, এর মধ্যে আসলে ভাইয়ের কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে একটু আলোচনা করা যায়। যে ভাই আপনি আসলে মুন্সিগঞ্জে কোথায় থাকছেন, আপনার বাসা কোথায়? আমার বাসা হইতেছে এখন বর্তমানে থাকি হইতেছে মুন্সিগঞ্জ সদর নতুন গাঁও, আর আমাদের বাসা হইতেছে কোটগাঁও, মুন্সিগঞ্জে কোটগাঁও। আপনি স্থানীয় মুন্সিগঞ্জের বাসিন্দা, কোটগাঁওয়ের বাসিন্দা, কিন্তু বর্তমান ঠিকানা হচ্ছে আপনার নতুন গাঁও থেকে আমি কাজ করতেছি আর কি। আচ্ছা, নতুন গাঁও থেকে কাজ করছেন। ব্যক্তিগত জীবনে আপনি এই প্রফেশনের বাইরে গিয়ে আসলে কি কি করছেন?
আমি হইতেছে এই প্রফেশনের বাইরে আমি হয়তো কিছু করতেছি না। আমি পড়ালেখা করতেছি। এবার হইতেছে আমি ইন্টার পরীক্ষা দিছি, এই যে 16 তারিখ আমার রেজাল্ট। আচ্ছা তো ইন্টার পরীক্ষা দিছি, এই ফাঁকে ফাঁকে আর কি ক্লাস নেই, তারপর হইতেছে ক্লাস নিজে করি, কেক সেল দেই, কিন্তু এটাই মানে বিজনেস যেটা করতেছি, মানে বাসাতেই পড়ালেখার পাশাপাশি এই কাজটাই করতেছি, মানে পেজের যে কাজটা। আচ্ছা, আপনি কোথা থেকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন বা এইচএসসি লেভেল কমপ্লিট করেছেন? সরকারি হরগড় কলেজ থেকে। সরকারি হরিগঞ্জ কলেজ থেকে। আপনার জন্য শুভকামনা রইল, 16 তারিখে আপনার রেজাল্ট বের হচ্ছে। আর সবাই আমাদের নিলয় ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন, মন থেকে দোয়া করবেন যেন একটি ভালো ফলাফলের সাথে তিনি উত্তীর্ণ হন, ইন্টারমিডিয়েট লেভেলটা তিনি কমপ্লিট করেন। নিলয় ভাই, আপনার পরিবারে কে কে আছেন? আমার পরিবার হইতেছে আমার আব্বু আছে, আমার আম্মু, আমার একটা ছোট বোন, আর হচ্ছে আমার দাদি। আচ্ছা, আপনার আব্বা, আপনার আম্মা, একটা ছোট বোন আছেন, আপনি এবং আপনার দাদি, আর টোটাল 5 সদস্যের একটি পরিবার। জি। আচ্ছা, আপনার আব্বা কি মানে দেশে অবস্থান করছেন নাকি দেশের ভাই? জি, বর্তমানে দেশি আছে। বর্তমানে দেশে। এই যে আপনি যে এই প্রফেশনে কাজ করছেন, আপনি প্রথমেই বলেছেন যে আপনার আম্মা এবং আপনার দাদি আপনাকে সর্বোচ্চ সাপোর্ট করেন। আপনার আব্বা এবং আপনার বোন কি আপনাকে সাপোর্ট করেন না? বা প্রথম করার মতো যখন সুযোগ দেন? আমি মানে শুরু করি সাপোর্ট করছে, বাট আব্বুর কথা আব্বু কখনোই আমার কেকের জগতে ঢুকতে দিব না। ফার্স্ট কথাই ছিল ওনার যে ওনার ছেলে কি সে আব্বু মানে এই কাজটারে মানে কি বলবো, মানে অনেক নিচে মনে করতো যে আসলে বাবুর্চি শেফ আমার ছেলে, এটা মনে করতো। বাট উনি এমনও হয়েছে যে আমি যখন প্রফেশনাল ক্লাসগুলো করি, তো এগুলো তো অনেক ধরেন 15,000 20,000 টাকা করে একটা ক্লাস ছিল। তো ওই অ্যামাউন্টের বড় বড় অ্যামাউন্টের টাকাগুলো যখন ওনার কাছে আমি বলতাম, বাট উনি ওনার কথা হইতেছে আমি যেটা না করবো সেটা কখনোই মানে এটা হইব না, যদি করো তো নিজের ইসে। তো এমনও হয়েছে আমি যখন সুইট ডেজিতে ক্লাস করছি, ওনাকে বলছি যে আমি ক্লাস করবো, ক্লাস বাবদ টাকার কথা বলছি, উনি আমাকে বলছে যে না, আমি যেটা না বলছি সেটা না। উনি এখন সাপোর্ট করে, এখন অনেক গর্বের সহিত বলে আমার ছেলে এত বড় একটা পেজের ওনার, বা মানুষ আমাকে চিনে, বা আমি এতগুলা ক্লাস করাই, এখন বলে। বাট প্রথম পর্যায়ে আমি হইতেছে ফ্যামিলিগত দিক থেকে আব্বুর সাপোর্টটা আমি কখনো পাই নাই। মানে উনি উনি এই সেক্টরটারে, আমি এমনও দিন গেছে আমি ওনার জন্য কেক বানিয়ে নিয়ে গেছি বা কেকের ছবি আপলোড দিয়েছি, উনি বলতো যে এগুলো হইতেছে ডাউনলোড করা ছবি, মানে কখনো বিশ্বাস করতো না। তো আমি এক পর্যায়ে ওনাকে পেজ থেকে ব্লগ দিয়ে দিই, উনি বলতো যে আমি কেন আপলোড দিই, আমি কেন মানুষের ছবি, বাট আমি ওনাকে বিশ্বাস করতে পারতাম না যে এগুলো যে আমি করছি। তো আছে, তো ওই দিক থেকে হইতেছে দাদি আর আম্মুর যেটা কথাটা যে করো, আর দাদির কথাটা হইতেছে উনি সব দিক থেকে আলহামদুলিল্লাহ অনেক সাপোর্টিভ। ধরেন আমি একটা ক্লাস করবো বলতাম, আম্মু মাঝে মাঝে বলতো যে এত ক্লাস করা যাবে কি, বাট ওনার কথা হচ্ছে শিখো। কিন্তু উনি হইতেছে অনেক সাপোর্টিভ, বাবা উনি আর আমার আম্মু অনেক বেশি সাপোর্টিভ ছিল। মানে কোনো কিছুতে যে আব্বু না করলেও মানে ওনারা দুইজন করে আসলে ক্লাসটা করা হইতো। আচ্ছা, একটা বিষয় আমি একটু শেয়ার করি এখানে। আর যদি এখানে নিলয় ভাই নাই থেকে অন্য কেউ এই মঞ্চে এই মাইক্রোফোনের সামনে থাকতেন, তিনি কিন্তু আসলে এইভাবে সত্য কথাটা তুলে ধরতেন না যে না, আমার একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছিল ফ্যামিলিগত দিক থেকে। এবং সবচেয়ে সত্য কথা কি, বাবারা, যারা বাবা আছেন আমাদের, বাবারা কোনো কিছুতে আসলে আবেগের বশে চলে যান না, কোনো কিছুতে আবেগের বশে তারা আসলে মন দিয়ে বসেন না। তারা চিন্তা করেন, তারা ভাবেন, তারা এটার ভবিষ্যৎ পরিকল্পনা দেখেন এবং ভবিষ্যৎ পরিস্থিতিটা সম্পর্কে আগাম ধারণা রাখেন। এই জন্যই যে কোনো বিষয়ে আমরা যারা সন্তান আছি তাদেরকে যখন ইনক্লুড করার বিষয়টা আসে, তখন তারা অনেক কিছু চিন্তা ভাবনা করেন। তো নিলয় ভাইয়ের ক্ষেত্রে যেটা হয়েছেন যে তার বাবা প্রথম দিকে তাকে সাপোর্ট করেনি, কেন? যে ওই পরিচয়টা আমরা বর্তমান সময়ে একজন শেফকে যেহেতু যতটুকু মূল্যায়ন করি, একটা সময় কিন্তু এই শেফটাকে কিন্তু শেফ পদবিটাকে কিন্তু ওই পরিমাণ মূল্যায়ন করা হতো না। ওই যে সোজা বাংলা যেটাকে বাবুর্চি বলতো। তো শব্দের অর্থ বা শব্দের ক্যাটাগরির উপরে কিন্তু একটা অবস্থানের নির্ভর করে। যেমন বাংলায় বাংলায় যদি বাবুর্চি হয়, এটা ইংরেজিতে কিন্তু শেফ হয়। যখন কেউ কাকে বোঝায় যে শেফ, তখন তাকে মানুষ মনে করে যে অনেক উচ্চ লেভেলের কেউ একজন। কিন্তু ওই মানুষটাকে যখন বাবুর্চি হিসেবে পরিচয় করা হয়, তখন কিন্তু তারা ইমেজটা কিন্তু অনেকটা নিচের দিকে করে মানুষ দেখে। কেন? কারণ কি আমাদের মধ্যে এখনো এই প্রবণতা আছে যে শব্দের যে মানে ভারটা, শব্দের যে অবস্থানটা, সেই অবস্থানটাকে আমরা বেশি মূল্যায়ন করি। তো সেই প্রতিকূল পরিস্থিতি পার করেই কিন্তু নিলয় ভাই আজকের অবস্থানে এসেছেন। একটা মানুষ যখন কোনো কিছুতে বাধা দেয়, সেই বাধাটাকে একটা সময় যদি আপনি হ্যাঁতে রূপান্তর করতে পারেন আপনার প্রবল ইচ্ছা শক্তির মাধ্যমে এবং আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে, তখন আপনি বুঝতে পারবেন যে না, আপনি সফল হয়েছেন।
হ্যাঁ, তো নিলয় ভাই সেই পরিস্থিতি মোকাবেলা করেই কিন্তু এখন পর্যন্ত টিকে আছেন এবং তিনি যে বিষয়টা বলেছেন যে শুধুমাত্র আমি নিলয় ভাই মাত্র ইন্টারমিডিয়েট লেভেল কমপ্লিট করেছে, আমি আজকে থেকে আরো 7-8 বছর আগে ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট আমি পড়িয়েছি, তারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছেন। তো তারা কিন্তু অনেকেই বলতে কি অধিকাংশই কিন্তু এখন হয়তো বা দেশের বাইরে কাজ করছেন অথবা দেশের ভিতরে কোনো একটা জব করছেন বা দেশের ভিতরে হয়তো বা কোনো একটা কাজের সাথে সম্পৃক্ত আছেন, কিন্তু তাদের যে সামাজিক অবস্থান সেই অবস্থানের থেকে কিন্তু আমাদের নিলয় ভাইয়ের কিন্তু একটা ব্যক্তিগত অবস্থান তিনি তৈরি করেছেন। শুধুমাত্র তার পরিবার, তার পরিজন বা বন্ধু বান্ধবের বাইরে কিন্তু প্রচুর মানুষ তাকে চিনেন, একজন ট্রেনার হিসেবে চিনেন, একজন উদ্যোক্তা হিসেবে চিনেন। এবং আজকে আমাদের এই মঞ্চে, আমাদের এই অনুষ্ঠানে নিলয় ভাই উপস্থিত হয়েছেন এই যে যাত্রার যে বাধা বিপত্তিগুলো, তার যাত্রার যে অনুপ্রেরণার জায়গাগুলো, সেই জায়গাগুলো শেয়ার করার জন্য, যারা আমাদের অন্য উদ্যোক্তারা যারা আছেন তারা অনুপ্রেরণার জায়গাটা পেয়ে থাকেন। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনারা শুনতে পাচ্ছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM এর নিয়মিত আয়োজন উদ্যোক্তার কথা, এবং উদ্যোক্তার কথার মাধ্যমে কিন্তু আমরা মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত, নবাগত এবং যার উদীয়মান উদ্যোক্তা আছেন তাদের কথাগুলো আমরা শেয়ার করে থাকি। এবং আমাদের কিন্তু বিশেষ পর্বগুলো চলছে। এর পূর্বে কিন্তু যারা মুন্সিগঞ্জে বেশ জনপ্রিয় উদ্যোক্তা আছেন তাদেরকে আমরা এই প্ল্যাটফর্মে পেয়েছি, এবং আজকে কিন্তু নিলয় ভাইয়ের মতো একজন বেকিং সেক্টরে একজন মুন্সিগঞ্জে বেশ জনপ্রিয় একজন ব্যক্তিত্বকে আমরা পেয়েছি। তো যারা আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই পুরো সমাজের আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা কিন্তু থাকবো ঠিক সন্ধ্যা 7টা পর্যন্ত। ঘড়ি কাটা বলছে অলরেডি 6:30 হয়ে গেছে, তার মানে কিন্তু হাঁটি পায়ে কিন্তু আমরা একদম শেষের দিকে যাচ্ছি। অনেকে কিন্তু SMS এবং কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত আছেন, কমেন্টগুলো একবার নিতে চাই। আর একটা কথা বলে রাখি, যারা আমাদের সাথে এখনো যুক্ত হয়নি, যুক্ত হয়ে যান তাড়াতাড়ি করে। যুক্ত হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমেই আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে, সেখানে গিয়ে টাইপ করতে হবে RBP, তারপর একটা স্পেস আপনার নাম, একটা স্পেস আপনার লোকেশন, তারপর একটা স্পেস আপনার মনে যত কথা আছে লিখে আমাদেরকে পাঠিয়ে দেবেন 7171 এই নম্বরে। অথবা যদি আপনি ফেসবুকে যুক্ত হয়ে আপনার কথাগুলো আমাদেরকে শেয়ার করতে চান, তবে যেটা করবেন, প্রথমে চলে যাবেন আপনার ফেসবুকে, সার্চ বারে চলে যাবেন, সেখানে টাইপ করবেন www.facebook.com/radiovikrampur 99.2 FM, পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজ। যেই পেজ থেকে আমাদের আজকের এই উদ্যোক্তার কথা অনুষ্ঠানটি লাইভ হচ্ছে, লাইভ সম্প্রচারিত হচ্ছে। আপনি কিন্তু লাইভে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে দেখতে পারবেন, আমাদেরকে শুনতে পারবেন। অনেকে কিন্তু কমেন্ট করছেন, আপনিও কিন্তু তাদের মতো কমেন্টের মাধ্যমে আমাদেরকে আপনি আপনার মনের কথাগুলো জানিয়ে দিতে পারেন। এবং আমি অবশ্যই রিকোয়েস্ট করব, নীলবাই সহ যারা আমাদেরকে দেখছেন সবাই অবশ্যই পোস্টটি শেয়ার করে যাবেন আপনার নিজের ওয়ালে, মেসেঞ্জার গ্রুপে, এবং ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন রেডিও বিক্রমপুর 99.2 FM দেখার এবং শোনার জন্য। আচ্ছা, দেখতে পাচ্ছি অনেকে যুক্ত আছেন। লিপি আক্তার যুক্ত আছেন, আলহামদুলিল্লাহ বাবা অনেক বড় হও, দোয়া করি। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনার জন্য শুভকামনা জানিয়েছেন লিপি আক্তার। আচ্ছা, আমাদের নীলয় ভাইয়ের খালামণি আমাদের সাথে যুক্ত আছেন, থ্যাংক ইউ। আমাদের সাথে যুক্ত থাকবেন অবশ্যই পুরো সময় জুড়ে। নাসরিন আক্তার আছেন আমাদের সাথে, অনেক দোয়া রইল। আচ্ছা, আপনার জন্য শুভকামনা এবং দোয়া জানিয়েছেন। দেখতে পাচ্ছি নাসরিন আক্তার আছেন, হাই নিলয়, বেস্ট অফ লাক। আচ্ছা, আপনাকে শুভকামনা জানিয়েছেন। মিতু আক্তার আছেন, আশা করি নিলয় আরো বড় হবে, ইনশাল্লাহ আরো অনেক বড় হবেন, আমরা এই দোয়া করি। অরফা আহমেদ আছেন আমাদের সাথে, আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো ক্লাস করায়। আচ্ছা, আপনার একজন শুভাকাঙ্ক্ষী, আপনার একজন স্টুডেন্ট কিন্তু আপনাকে কমপ্লিমেন্ট করেছেন। জুথি আক্তার আছেন আমাদের সাথে, হাই নিলয়, খুব মিশুক আছে ছেলে নিলয়। হ্যাঁ, ইয়েস, আমাদের নিলয় ভাই কিন্তু আসলে অন্য সব উদ্যোক্তারা যখন দেখতে পাচ্ছি, ফাহিম হোসেন ভাই আছেন, মে আল্লাহ ব্লেস বোথ অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মাসুদ ভাই আছেন আমাদের সাথে, পুরাটা আমার হাতে। আচ্ছা, বাংলাদেশ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। দেখতে পাচ্ছি ফাহিম ভাই আছেন, মাসুদ ভাই আছেন আমাদের সাথে। দেখতে পাচ্ছি আমাদের সাথে মুন্সিগঞ্জ হোমমেড কেক তানু। আচ্ছা, নিলয় তোমার জন্য অনেক দোয়া রইল ভাইয়া। আচ্ছা, আপনার জন্য শুভকামনা জানিয়েছেন। লাইভ এখনো চলতেছে, বলো কিছু বলবো করি। লাইভ এখনো চলতেছে, লাইভ এখনো চলতেছে, বলো। যুক্ত হননি, তাড়াতাড়ি করে যুক্ত হয়ে নিন। যুক্ত হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে SMS অথবা কমেন্ট, যে কোনো একটি মাধ্যমে কিন্তু আপনি আমাদেরকে আপনার মনের কথাগুলো শেয়ার করতে পারবেন। তো যাই হোক, আমরা এই মুহূর্তে চলে যাব নিলয় ভাইয়ের কাছে আবারও। যে নিলয় ভাই, এই যে আপনি এতটুকু বয়সে বেকিং সেক্টরে আপনার এত বড় একটা অবস্থান আপনি তৈরি করেছেন বা করার চেষ্টা করছেন, আপনার প্রতিষ্ঠান নিয়ে আসলে বা এই প্ল্যাটফর্ম বা এই কার্যক্রম নিয়ে আসলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
বা আপনি ভবিষ্যতে আসলে কতটুকু যেতে চান বা কি করতে চান? আমার ইচ্ছা মানে আমার যেমন মানুষ চিনছে, তো আমার এই পেজটা নিয়ে আমার যাওয়ার ইচ্ছা, মানে ফুড ম্যানেজমেন্ট নিয়ে পড়ার ইচ্ছা আমার। তো আমি চাই আমার মানে এই পেজের মাধ্যমে যাতে মানুষ আমার পরিচয়টা আমি সবার মাঝখানে তুলে ধরতে পারি। তো আমি এটাই চাই যে আর আমার মাধ্যমে যাতে আমি আরো নতুন উদ্যোক্তা মুন্সিগঞ্জের মধ্যে কেন সারা দেশের মধ্যে যেন আমি আরো নতুন উদ্যোক্তা মানে করতে পারি। মানে ওনাদের যে অনেকে কেকটাকে অনেক নিচে মনে করে যে কেক বানানো শিখবো, এগুলো তো ইউটিউব দেখে শেখা যায়, বাট এগুলো আসলে ইউটিউব দেখে শেখা যায়, চাইবো না কেন, অবশ্যই যায়। কারণ আমি চাই তারা সঠিক উদ্যোক্তা বা সফল উদ্যোক্তা হতে পারে না, আমি চাই আমার মাধ্যমে আমার হাতে ধরে যাতে আমি অ্যাটলিস্ট মানুষকে ভালো কিছু দেখাই দিতে পারি। আমি ইনশাল্লাহ যতটুকু পারি ততটুকু যেন করতে পারি। তো এটাই হইতেছে আমার মানে কথা। কারণ আমি মানে চাই আপনি কিছু না মনে করলে আমি একটা বিষয় বলি। আপনি আইএলটিএস করছেন। আইএলটিএস কিন্তু মানুষ তখনই করে যখন সে দেশের বাইরে যাওয়ার জন্য পরিকল্পনা করে, এবং আপনি একটা ভালো অবস্থান কিন্তু তৈরি করেছেন। এই যে দেশের বাইরে যাওয়া, আবার আপনি বলছেন যে ফুড ম্যানেজমেন্ট নিয়ে আপনি আরো বেশি শিখতে চান, তো এই বিষয়টা আসলে আপনি কিভাবে কি করছেন? আসলে আইসে ভর্তি হয়েছি নতুন, মাত্র 3টা বা 4টা ক্লাস গেছে। তো এখনো ওইটা নিয়ে মানে ইন্টারমিডিয়েট যে টাইমটা ছিল, এই টাইমের মধ্যে আমি হইতেছে মরি হেসেল আর সুইটিং থেকে 2টা প্রফেশনাল ক্লাস করি। তো ক্লাস করার পর হইতেছে আমার কিছুদিন টাইম আছে, তো চিন্তা করলাম যে ভর্তি হই। বাট এখনো যে প্ল্যান যে ভর্তি হওয়ার আগে যে সবার একটা প্ল্যান থাকে যে এই প্ল্যানটা করে আমি এটা করবো বা এটা শিখবো, এখনো কোনো প্ল্যান আপাতত নাই। বাট আইএলটিএস এ ভর্তি হয়েছি, ইচ্ছা আছে অবশ্যই যদি ভালো রেজাল্ট হয় বা আমার মানে পারফরমেন্স যদি ভালো হয় দেশের বাইরে যাওয়ার। কারণ বাংলাদেশে ওই শেফ যত বড়ই শেফ হোক না কেন বা যত বড়ই হোম বেকারস হোক না কেন, ওই বাবুর্চি নামেই চিনে। আমি চাই বাবুর্চি না, আমি চাই দেশের বাইরে যাতে মানুষ আমাকে আমার নিজের যোগ্যতা যাতে মানুষ আমাকে শেফ নামেই চিনে। আচ্ছা, মানে আপনার অবস্থানটা আপনি মানে হয়তো পরিবর্তন করতে চাচ্ছেন, বা আপনার কার্যক্রমটা আপনি আসলে ঠিক রাখতে চাচ্ছেন, সেটা হয়তো দেশের ভিতরে অথবা দেশের বাহিরে। এটাই হচ্ছে আপনার পরিকল্পনা, যেটা আপনার আসলে ভাষ্য মধ্যে আমরা বুঝতে পারলাম আর কি। যে আপনি এখানে যেই মানুষ যে মূল্যায়নের যে বিষয়টা, সেই মূল্যায়নে হয়তো আপনি ঘাটতি দেখতে পাচ্ছেন, যে না মানুষ আসলে আমার এই পদবিটাকে বা মানুষ আমার এই প্রফেশনটাকে আসলে মূল্যায়ন করছে কম। কিন্তু আমি আপনাকে বলি, আপনার কথার প্রেক্ষিতে আপনাকে বলি যে আপনি এতটুকু বয়স হওয়ার পরেও কিন্তু অনেক মানুষ কিন্তু আপনাকে ভালোবাসছে, অনেক মানুষ কিন্তু আপনাকে কিন্তু পছন্দ করছে, এবং অনেক মানুষ কিন্তু আপনার কাছে আসছে কিছু শিখার জন্য। তার মানে বিশ্বস্ততার জায়গা, ভরসার জায়গা এবং ভালোবাসার জায়গা, সব জায়গাতেই কিন্তু আপনার অবস্থানটা কিন্তু অনেক ভালো। আপনি 1000 জনের কাছে ভালো হতে পারবেন না, আপনি 10 জন ভালো মানুষের কাছে যদি ভালো হন তাহলেই আপনি ভালো। আপনি 1000 জন খারাপ মানুষের কাছে আপনি খারাপ, আপনার সেটা দেখে কিছুই যায় আসে না। তো এই এই প্রেক্ষিতে আমি বলতে চাই যে আপনাকে যে মূল্যায়ন করতে পারছে না, সে আসলে এই বিষয়ে অজ্ঞ, সেই বিষয়ে জানে না। কিন্তু যারা জানে সে আপনাকে মূল্যায়ন করছে, তার মানে আপনি সেখানে সফল। এখানে এই মুন্সিগঞ্জে আমারও বিভিন্ন অকেশন থাকে, আমাদেরও ফ্যামিলি মেম্বার্স, বড় ফ্যামিলি মেম্বার্স অনেক, আমাদেরও বছরে প্রায় 5-7টা জন্মদিনের আয়োজন কিন্তু হয়ে থাকে, বা বিভিন্ন অকেশনে কিন্তু আমরা কেক নিয়ে থাকি, আমরা অফিসিয়াল কাজে বা আমাদের অর্গানাইজেশনের কাজে কিন্তু আমরা কেক নিয়ে থাকি বিভিন্ন পেজ থেকে বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে। তো আমরা কিন্তু দেখি যে মুন্সিগঞ্জে প্ল্যাটফর্মে কিন্তু কোনো কমতি নেই, প্ল্যাটফর্মে কিন্তু কোনো কমতি নেই, কিন্তু সেই জায়গা থেকে বিশ্বস্ততা তৈরি হওয়া এবং সবচেয়ে বড় যে বিষয়টা, যে প্রশিক্ষণ নিতে আসা, এই বিষয়টা কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না। অনেকে কিন্তু কাজ করে না, আমার পরিচিত অনেক এরকম হোমমেড কেক নিয়ে কাজ করা ব্যক্তিত্ব অনেক আছেন, কিন্তু বিশেষ করে মেয়েরাই থাকে। ছেলেদের মধ্যে একটা জেনুইন কথা, ছেলেদের মধ্যে খুব কমার্শিয়াল সেগুলো নিয়ে কাজ করে, আপনি আছেন আর 2-1 জন হয়তো আছেন, কিন্তু যারা মেয়েরা কাজ করছেন তারা কিন্তু আসলে ওই ট্রেনিং দিবে বা কাউকে শিখাবে তাদের এই আগ্রহটা বা তাদের হয়তো সময়টা নেই, বা তাদের ওই চিন্তা ভাবনাটাও নেই। সেই জায়গা থেকে আপনি তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করছেন, আপনি নিজে উদ্যোক্তা হয়েছেন এবং আরো অনেক উদ্যোক্তা তৈরিতে কাজ করছেন। এই বিষয়টা কিন্তু আসলে যারা বুঝতে পারে তারা কিন্তু অবশ্যই মূল্যায়ন করে। তো 2-1 জনের জন্য বা যারা বুঝে না তাদের মানে বিষয়টাকে প্রাধান্য দেওয়াটা কিন্তু আসলেই ঠিক হবে না। তো আপনার জন্য শুভকামনা রইল, ইনশাল্লাহ আপনি প্রতিষ্ঠান এবং আপনার কার্যক্রমের মাধ্যমে আপনি নিয়ার ফিউচার ভালো কিছু করতে পারবেন। এই মুহূর্তে নীলবের কাছে আমি যাব এই বেকিং সেক্টর নিয়ে আর কিছু বিষয় জানার জন্য, যেহেতু আপনি একজন প্রফেশনাল ট্রেনার হিসেবে কাজ করছেন। এই যে মানুষ বর্তমানে যে কম দামে কেক খাওয়ার যে একটা প্রবণতা বা কম দামে কেক বিক্রি করার যে একটা প্রবণতা তৈরি হয়েছে দেশের মধ্যে, আপনি
এর থেকে উত্তোলনের আসলে উত্তোলনের জন্য আপনি আসলে কি করা উচিত বলে আপনি মনে করেন? কারণ কি ওই যে আপনি যেটা বললেন যে আমি এমনও দেখেছি, আমি নিজে অনেক বেকারি ভিজিট করেছি, বিভিন্ন কারণে ভিজিট করেছি, আমি দেখেছি যে আসলে ফ্লোরের মধ্যে বসে কোনো রকমের কোনো মানে সেফটি ইকুইপমেন্ট ছাড়া বা কোনো রকমের কোনো নিরাপদ মানে অবস্থান ছাড়াই কিন্তু যেন তেন জায়গাতে, নোংরা জায়গাতে, ময়লা জায়গাতে কিন্তু কেক তৈরি করা হচ্ছে, কোনো মতে আর কি তৈরি করা হচ্ছে। কম দামি আটা, হ্যাঁ, নিম্নমানের সব ক্রিম আইটেম বা নিম্নমানের সব পচা, এমনও দেখেছি আমি ওই যে দোকানে যে ফাটা ডিম থাকে সেই ডিম দিয়ে কিন্তু কেকগুলো তৈরি করছে। তো সেই কেক যারা তৈরি করছে এবং আপনারা যারা প্রফেশনাল ভাবে মানে হাইজিন মেনটেন করে কেক তৈরি করছেন, এই যে ব্যবধানটা একটা সময় পর্যন্ত ছিল, কিন্তু বর্তমানে কিন্তু সেটা মানুষ এখন দেখছে না। উপর দিয়ে সুন্দর মতো ক্রিম দিয়ে ডিজাইন করছে, মানুষ মনে করছে এটাই বুঝে অনেক ইউনিক এবং হাইজিনিক একটা প্রোডাক্ট। তো এই যে এই বিষয়টা যদি অনবরত চলতে থাকে, যারা আপনারা প্রফেশনাল কেক মেকার আছেন এবং প্রফেশনাল কেক বেকিং ট্রেনার আছেন, তাদের জন্য তো একটা হুমকি স্বরূপ। তো এই প্রেক্ষাপট থেকে উত্তরণের জন্য আপনার কি করা উচিত বলে আপনি মনে করেন? কি করা যায়, তো এটা হইতেছে আমি আরেকটা কথা বলি। তো অনেকেই মানে সবার বোঝানোর ক্ষেত্রে তো অনেকেই বলে, যখন আমার কাছে কেক অর্ডার দেয়, যে মানে বেকারি থেকে যে কেকগুলা কিনে সেই কেকগুলা সচরাচর হোমমেড কেক থেকে ছোট হয়, বা হইতেছে এই যে আপনি যে প্রশ্নটা করলেন। তো আমার কথা, যারা এখন যা করতেছে, এখন যারা করতেছে ভাইরাল হওয়ার জন্য শখের বশে নামছে। তো যারা শখের বশে নামছে তারা এরকম করবোই, যে মার্কেট টার্কেট নষ্ট কইরা শখের বশে 2-3 দিন নাইমা শেষ, এগুলো বেশি দিন অস্তিত্ব টিকা থাকতে পারবো না। আর এই প্রতিকূল পরিবেশে, প্রতিকূল এখানেই যারা টিকা থাকতে পারবো তারাই আমার মতে হইতেছে সফল উদ্যোক্তা। তো এখন নাই দেখা, কারণ যেমন কিছুদিন আগে হইতেছে ক্রিম, আমাদের যে মেন কেকটাই হইতেছে তো ক্রিম, কারণ ক্রিম ছাড়া তো কেক ডেকোরেশন করা যায় না। তো ক্রিমই একদম স্টক আউট হয়ে গেছিল, মুন্সিগঞ্জ থেকে স্টক আউট ক্রিম। তো এটাই মানে আমার কথা হইতেছে, যারা প্রতিকূলে টিকা থাকতে পারবো তারাই হইতেছে সফল। আর এখন যদি ধরেন আমার দাম বাড়ায় ফেলছে, আমার কেকের মান কমে ফেলছে, এই মানের সাথে যদি আমি নিজের মানও, আমি 1000 টাকার কেকের পাউন্ড 600 টাকা, মানুষ কিন্তু আমার দিকেও আসবো। বাট আমার কথা সেটা না। এখন যদি আমি টিকা থাকতে পারি, আবার একটা কেক যদি মাসে সেল হয়, তার মানে করবো যে না আমি ঠিক আছি, যারা কোয়ালিটি চায় তারা আসবে। আর যারা এখন আমি যদি চাই যে না আমি ভাইরাল হতে বা আমি করতে, তখন আমি আমার নিজের কাজের মান কমাইতে হইব। তো এটাই, যারা এখন নিজের কেকের মানটাকে কমাইতেছে বা বেকিং সেক্টরের মানটা কমাইতেছে, তারা হইতেছে আপনার মানে ওই যে ভাইরাল হতে আসছে, নাহলে কিছুদিনের জন্য আসছে অতিথি তারা। তো যারা টিকা থাকতে চায় তাদের জন্য আমার মতে এখন যেভাবে চলতেছে, মানে আমরা যেভাবে করতেছি, সেটাই আমার মতে বেস্ট। এই প্রেক্ষিতে একটা কথা বলি, যেমন রিসেন্টলি একজন মহিলা উদ্যোক্তা, তিনি কিন্তু ভাইরাল হয়েছেন এই কেক বিজনেসের মাধ্যমে। তার ভাষ্যটা ছিল এরকম যে আরেকজনের ভাইরাল কেক খেতে গিয়ে তার কাছে যখন মনে হয়েছে যে না এর থেকে বেটার কেক আমি তৈরি করতে পারি, তখন তিনি এই প্রফেশনে চলে আসলেন এবং সে কিন্তু বেশ ভাইরাল। আমি আসলে নামটা মেনশন করবো না, আপনারা হয়তো অনেকেই দেখেছেন ফেসবুকে। এবং তার নিজেরই ভাষ্য এটা, যে আমি নিজে ভাইরাল কেক খেতে এসেছি আমার মেয়েকে নিয়ে বা আমার ছেলেকে নিয়ে, আমার কাছে মনে হয়েছে কি যে এই ভাইরাল কেকের থেকে আমি ভালো কেক তৈরি করতে পারি, তো আমি নিজে এখানে একটা স্টল দিয়ে বসেছি। তো তিনি কিন্তু আসলে প্রফেশনাল কেক মেকার না, তিনি আসলে ওই শখের বসে তার মনে হয়েছে যে না সে বানাচ্ছে তার থেকে আমি বেটার বানাতে পারি, সেই জায়গা থেকে তিনি কিন্তু কেক নিয়ে বসে গেছেন। কিন্তু আপনারা যারা এই যে পেইড কোর্স করছেন বিভিন্ন জায়গা থেকে, নিলয় ভাই থেকে হোক বা যে কোনো মানুষের থেকে বা যে কোনো প্রতিষ্ঠান থেকে হোক, তারা কিন্তু জানেন যে তাদের যে কার্যক্রম নিয়ে তারা আগাতে চান, সেই কার্যক্রমটা আসলে কিন্তু 2 দিনের জন্য না, তারা দীর্ঘ সময়ের জন্য এখানে এসেছেন। আজকে নিলয় ভাই এখানে এসেছেন যে আজকে এখানে হচ্ছে না আমি বন্ধ করে দেবো, এই জন্য কিন্তু তিনি এখানে আসেননি বা এই সেক্টরে আসেননি। তিনি কিন্তু অনেক টাকা ব্যয় করে কিন্তু কোর্সগুলো করেছেন, কেন? নিজে ভালো কিছু শেখার জন্য এবং অন্যকে ভালো কিছু শেখানোর জন্য। তো যারা আমার এই লাইভটি যারা দেখছেন, আজকে অনুষ্ঠানটি যারা সরাসরি দেখছেন, তাদের কাছে অনুরোধ থাকবে যে আপনি সমসাময়িক বা সাময়িক কোনো বিষয়কে প্রাধান্য দিতে গিয়ে অন্য কারো ক্ষতি করবেন না। এবং মানুষ কিন্তু বাঙালি কিন্তু আসলে যেখানে কম পায় সেখানেই যায়, এটা জেনুইন কথা। আমি একজন বাঙালি, আমি এটাই আমার ন্যাচারাল বিষয়টা শেয়ার করলাম। যে খাবারটা আপনার গুলশান বনানীতে পাওয়া যায় 5,000 টাকায়, সেই খাবারটা যদি আপনি মুন্সিগঞ্জে খেতে চান, হয়তো 500 বা 1,000 টাকা একটা ব্যবধান থাকে, কিন্তু আপনি যদি সেটা 200 টাকায় পেয়ে যান বা 500 টাকায় পেয়ে যান, তাহলে কিন্তু সেটা মানের একটা ব্যবধান আছে, আপনার কিন্তু সেটা বুঝতে হবে। তো যারা এই বর্তমানে ভাইরাল কেকের যুগে এসে মনে করেন যে এরকম যারা প্রফেশনাল কেক মেকার আছেন, তাদের কাছে ডিমান্ড করেন যে কেকের মূল্য কমায় দেওয়ার জন্য, তাদের কাছে আমি অনুরোধ করবো যে আপনি যদি মূল্য কম চান, মূল্য কমে পেয়ে যাবেন। মুন্সিগঞ্জে অনেক পেয়ে যাচ্ছে যারা মূল্য কমিয়ে আপনাকে বিক্রি করবে, কিন্তু
কিন্তু মূল্য কম দিতে গিয়ে আপনি পাবেন অনুন্নত এবং আনহাইজেনিক প্রোডাক্ট আপনি পাবেন। সাকিব ভাইয়ের কিন্তু বা নীলয় ভাইয়ের কিন্তু একটা কনফিডেন্স আছে, যেটা আমি দেখলাম বারবার তিনি যেটা বলছেন যে আমার পক্ষে সম্ভব না যে আমি 1,000 টাকার নিচের কেকটাকে আমি সেল করব। কেন? কারণ কি, তিনি যে প্রোডাক্টগুলো দিচ্ছেন বা ইকুইপমেন্টগুলো ইউজ করছেন সেগুলো আসলে উনি ওভার রেটেড ইউজ করছেন বা ভালো মানে এটা ব্যবহার করছেন। আমি নিজে দেখেছি, কিছুদিন আগে আমি একটা ঘটনা বলি। আমি একটা বেকারিতে বসেছিলাম, যে কোনো কারণে হোক, হয়তো আবহাওয়ার পরিস্থিতির কারণে হোক বা যে কোনো কারণে হোক। তো আমি দেখলাম যে তারা যে ক্রিমটা ইউজ করছে সেই ক্রিমের মেয়াদ নেই। ক্রিমের মেয়াদ নেই না, সরি, ক্রিমের গায়ে কোনো মেয়াদের ট্যাগ নেই, যেটা আসলে কবে শেষ হবে, এক্সপায়ারি ডেট নেই। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া এটা আসলে কবে, এই প্রোডাক্টটা আসলে কবে, 2024-25 নাকি 2023 সালের, এটা কি মেয়াদ আদৌ আছে নাকি? বলে যে ভাই এত কিছু আমরা জানি না, আমাদেরকে এগুলো দিয়ে যায়, আমরা এগুলো দিয়ে তৈরি করছি। তো এই বিষয়টা কিন্তু আমার কাছে খুব মানে আশ্চর্য মনে হলো যে আমি একটা জিনিস খাচ্ছি, এটা এক্সপায়ারি ডেট আছে কিনা সেটাও আমি জানি না, আমরা খাচ্ছি, মজা করে খাচ্ছে এবং তারাও বানাচ্ছে এবং তারা এটা খুব স্বাচ্ছন্দ্যে বলছে যে আমরাও আসলে এই বিষয়ে অবগত না, আমাদেরকে দিয়ে যায়, আমরা রাখি। এবং যেটা ভাই বললেন যে একটা পরিস্থিতি কিছুদিন আগে হয়েছে যে ক্রিমই পাওয়া যাচ্ছিল না, সেই সময়টাতে মানুষ যে ক্রিমটাই পাচ্ছে সেটা এক্সপায়ারি হোক বা সেটা রিজেক্টেড হোক বা যেটা হোক সেটাই কিন্তু ব্যবহার করছে। তো এখন সেই প্রোডাক্ট আর আপনি যদি নতুন তৈরি করা কোনো ব্র্যান্ডেড আপনি ক্রিম ইউজ করেন, তো সেই প্রোডাক্টের মধ্যে অবশ্যই ব্যবধান থাকবেই। তো সেই ব্যবধানের কথা চিন্তা করে আপনাকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন কোয়ালিটির প্রোডাক্ট চাচ্ছেন। কেক মানুষ প্রতিদিন খায় না যে আপনি একটা কম দামি কেক নিয়ে আপনি কোনো একটা আয়োজন করে থাকবেন, কেক আপনি মাঝে মাঝেই খান। তো কেকের ক্ষেত্রে অবশ্যই ভালো, এখন বলতেছি না যে আপনি 500 টাকার জিনিস 1,000 টাকা দিয়ে খান, কিন্তু 1,000 টাকার জিনিস আপনি 1,000 টাকা দিয়ে খান, কিন্তু ভালো মানের টাকা। যাই হোক, অনেকে কিন্তু যুক্ত হচ্ছেন, সাইফুল ইসলাম নিতু আছেন আমাদের সাথে, বেস্ট অফ লাক। সরি, এটা আমার আব্বু। আচ্ছা, আমাদের নীলয় ভাইয়ের আব্বা কিন্তু যুক্ত হয়েছেন আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অবশ্যই পুরো সমাজের আমাদের সাথে থাকবে, তিনি আপনাকে শুভকামনা জানিয়েছেন ভাইয়া। আচ্ছা, দেখছি রোমান আহমেদ আছেন, রোমান আহমেদ রোহান আছেন আমাদের সাথে। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। দোয়া রইল নীলয়, অনেক বড় হও মামা। আচ্ছা, আপনার আরেকজন শুভাকাঙ্ক্ষী যুক্ত হয়েছেন আমাদের সাথে, অনেকে কিন্তু যুক্ত হচ্ছেন। ঘড়ি কাটা বলছে অলরেডি 6:45 কিন্তু হয়ে গেছে। হাঁটি হাঁটি পাই কিন্তু অনেকটা সময় আমরা পাড়ি দিয়ে ফেলেছি। আমরা কিন্তু নীলয় ভাইয়ের উদ্যোক্তা জীবনের যাত্রা শুরু থেকে ভবিষ্যৎ পর্যন্ত তার পরিকল্পনাগুলো সম্পর্কে জানলাম। তো নীলয় ভাইয়ের কাছে শেষ একটা প্রশ্ন তার বিষয় নিয়ে জানতে চাচ্ছি যে ভাইয়া, আপনি ইন ফিউচার আপনাকে কোথায় দেখতে চান, একজন কেক মেকার হিসাবে নাকি একজন বেকিং ট্রেনার হিসাবে? মানে আপনি কোনটা, মানে অনেকে তো আছে যারা যারা আমি এখানে দেখলাম একজন কমেন্ট করেছেন মুন্সিগঞ্জ হোমমেড কেক তানু, তিনি হয়তো বা কাজ করছেন, কেক নিয়েই কাজ করছেন, তিনি কেকের অর্ডার নিচ্ছেন, কেক ডেলিভারি দিচ্ছেন, তার কাজ হচ্ছে কেক বেকিং করা বা কেক তৈরি করা। আর আপনি কিন্তু কেক তৈরির পাশাপাশি কেক প্রশিক্ষণ দিচ্ছেন এবং ওইটা কিন্তু আপনার একটা ভালো অবস্থা আপনি তৈরি করছেন। তো আপনি আসলে কোনটাকে বেশি প্রাধান্য দিতে চাচ্ছেন, যে আপনি কেক তৈরি করবেন নাকি যারা কেক তৈরি করে বা তৈরি করা শিখতে চায় তাদেরকে আপনি প্রশিক্ষণ দেবেন? মানে আমি দুইটা যে চাই এটা কোনো ব্যাপার না। মানে আমি চাই হইতেছে আমি আমার নিজের যোগ্যতায় যাতে আমার নামের আগে যাতে আমি শেফ এই ওয়ার্ডটা লাগাতে পারি, সেটা আমার নিজের যোগ্যতা। তো শেফ যারা শেফ তারা হইতেছে ট্রেনিং দিয়েও থাকে, প্লাস হইতেছে কেক তো সেল আছে, মানে কেকের উপরই তো মানে বেকিং এর উপরই তো সবকিছু। মানে আমি এটাই চাই, বাট আমি আমার নিজের যোগ্যতায় যখনই, আর একটা প্রফেশনাল শেফ হইতে অ্যাটলিস্ট 10 বছর টাইম লাগে আমি যতটুকু জানি। তো আমি এটাই চাই, আমি মানে আমার নামের আগে অ্যাটলিস্ট শেফ ওয়ার্ডটা আমি চাই যে শেফ নীলয়, মানে এই নামে যাতে মানুষ আমাকে চিনে। মানে এই শেফ হয়ে গেলে তো ধরেন আমি কেক আমি একজনকে আমি 100 জন মানুষকে শিখাতে পারবো, নতুন উদ্যোক্তা রেডি করতে পারবো, প্লাস হচ্ছে আমি আমার কেকটাও বানানোটা রানিং রেখে যেতে পারবো। আর আমি এটাই চাই যাতে আমার নিজের যোগ্যতা আমার নামের আগে শেফ ওয়ার্ডটা লাগাতে পারি নিজের যোগ্যতায়। সেই ওয়ার্ডটা আমি এখন নিজে চাইলেও লাগাতে পারি যে আমার আইডির নাম সাকিবুল ইসলাম নিলয়, কাইটা শেফ নিলয়, বাট আমি চাই আমার নিজের যোগ্যতায় যাতে আমি নামের আগে আমার শেফ এই ওয়ার্ডটা যাতে থাকে। আচ্ছা, আপনার জন্য শুভকামনা রইল। আপনি আজকে রেডিও বিক্রমপুর 99.2 FM এর যেই উদ্যোক্তার কথা অনুষ্ঠান, সেখানে আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন, মূল্যবান সময় দিচ্ছেন, আরো কিছুটা সময় আমরা আছি। তো জি জি, অবশ্যই অবশ্যই। আর আরেকটা কথা, যে এই যে বেকিং সেক্টরে ফ্যামিলিগত দিক তো আছে,
তো বাহিরের থেকেও আমাকে কিছু কিছু বাহিরের দিক বলতে হইতেছে, মানে ফ্যামিলির বাহিরে আমার কিছু কিছু মানুষ অনেক বেশি সাপোর্ট করছে। যেমন আমি ফার্স্টেই বলবো, মুন্সিগঞ্জের মধ্যে বেকিং এর যে জিনিসপত্রগুলো পাওয়া যায় সেটা হইতেছে ল্যাবের নিচে রেইনবো নামে একটা দোকান আছে, মানে ওনার নাম হচ্ছে মুস্তাকিম, যে মাসুফুদ্দিন মুস্তাকিম আচ্ছা। যে কমেন্ট করেছিল, তো ওনার কথা বলতেছি। তো উনি হইতেছে ফ্যামিলির মতোই আমার হইতেছে সব সময় সঠিক পরামর্শ, অ্যাডভাইস, বা উনি যেমন লিখছে যে ওর আমার হাতে ধরে আসছে, এটা আসলেই ঠিক। উনি আমার অনেক বেশি সাপোর্ট করছে। সাপোর্ট বলতে আমি যেটা বুঝে দিই সেটা হইতেছে, ধরেন আমি আজকে দোকানে গেছি যে ভাইয়া আমার এই ডিজাইনের কেকটা, কারণ অনেক সময় আছে নতুন যে ডিজাইনগুলো বের হয় রিক্রিয়েট করতে ভাল লাগে আমার। তো আমি যেমন একদিন বলছি যে ভাইয়া আমার না এই কেকটা বানাতে ইচ্ছে করতেছে, তো আসে না যে হ্যাঁ ঠিক আছে ট্রাই করতো। উনি কি করতো যে ধরেন এটার জন্য আমার একটা পুতুল লাগতেছে বা একটা ডানা লাগতেছে, যা যা লাগতো উনি আমার ওনার থেকেই এগুলার পাঠাই দিত, যে তুমি বলছো এটা করবা, তো তুমি এই জিনিসপত্রগুলো নিয়ে যাও, তুমি নিয়ে যেয়ে এটা ক্রিয়েট করো। মানে উনি এভাবে আমাদের আসলে সাপোর্ট করছে। আর উনি হইতেছে শুধু এটা না, মানে অনেক ভাবেই সাপোর্ট করে যে এটা করো, এটা ভালো হইব, বা এটা করো। ওনার সাথে কিন্তু আমার পরিচয় হইতেছে ক্রেতা বিক্রেতা, বাট এখন আমাদের রিলেশনটা আস্তে আস্তে এতটা ভালো হয়েছে, যেমন কিছুদিন আগে ওনার সাথে যে ট্যুরে যেয়ে আসছি। তো ওনার কথাও মানে যত বলবো তত কম। ফ্যামিলিগত তো আছে, তো এখন আমার ফ্যামিলির মধ্যে আমি ওনারে ধরি। তো একটা ভালো পরামর্শদাতাও কিন্তু দরকার, একটা অবশ্যই। ইসে ফ্যামিলির বাহিরেও কিন্তু দরকার। শুধু ফ্যামিলি যে ভালো পরামর্শ দেয় সেটা কিন্তু কথা না। তো আমি যে যদি আমার কেউ বলে যে মানে উনি হইতেছে বেস্ট, উনি আমার এই যে ফ্যামিলি তো আছে, মানে ফ্যামিলির মানে একটা যে পিছনে যে একটা মানুষ থাকে, তো উনি হইতেছে সেটা, মানে লিস্ট আমার অনেক বেশি সাপোর্ট করে সবকিছুতে, যে করো, করবা না কেন, শিখো, শিখাই তুমি মানুষকে শিখাও, তোমার মাধ্যমে মানুষ পরিচিত হোক। অনেক অনেক ধন্যবাদ তাকে, যে উনি যে কমেন্টটা করলো, তো সেটা আর কি বললাম। ধন্যবাদ জানাচ্ছি মুস্তাকিন ভাইকে, যিনি আমাদের সাথে যুক্ত আছেন এখনো। আহ, আমরা আসলে হাঁটিহাটি পাই কিন্তু অলরেডি 50 বেজে গেছে, 6টা বেজে 50 মিনিট কিন্তু হয়ে গেছে, আর 10টা মিনিট সময় আমরা আপনাদের সাথে আছি। তো এই মুহূর্তে আমাদের নিলয় ভাইয়ের কাছে যাবো যে ভাইয়া, মুন্সিগঞ্জে কিন্তু শুধুমাত্র বেকিং সেক্টর ছাড়াও কিন্তু বিভিন্ন সেক্টরে কিন্তু আমাদের উদ্যোক্তারা কিন্তু তাদের ছাপ রেখেছে, এবং আমাদের এই উদ্যোক্তার কথা অনুষ্ঠান 2023 সালের নভেম্বর মাস থেকে সম্প্রচার হচ্ছে রেডিও বিক্রমপুরে, সরি অক্টোবর মাস থেকে সম্প্রচার হচ্ছে। তো এই যে উদ্যোক্তার কথা অনুষ্ঠানেও কিন্তু অনেক ধরনের উদ্যোক্তারা এসেছেন, যারা কেউ কেউ খাবার নিয়ে কাজ করছেন, কেউ কেউ মেয়েদের জামা কাপড় নিয়ে বা ড্রেস নিয়ে কাজ করছেন, কেউ কেউ ছেলেদের পোশাক নিয়ে কাজ করছেন, কেউ কেউ ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছেন, কেউ কেউ রেস্টুরেন্টের বিজনেসের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। বিভিন্ন ক্যাটাগরির মানুষ কিন্তু এখানে যুক্ত হয়েছেন, হাইজেনিক ফুড নিয়ে কাজ করছেন, অর্গানিক ফুড নিয়ে। তো এই যে যারা উদ্যোক্তা আছেন, এই উদ্যোক্তাদের উদ্দেশ্যে আবার অনেকে আছেন যারা, যেমন আপনার স্টুডেন্ট যারা আছেন, তারা কিন্তু কিছু করার জন্যই কিন্তু আপনাদের কাছে আসেন। তো এমন অনেক উদ্যোক্তাই আছেন যারা আসলে অনুপ্রেরণা পেলে তারা হয়তো খুব শীঘ্রই তাদের যে মেধা আছে, যে প্রজ্ঞা আছে, সেটাকে কাজে লাগিয়ে তাদের একটা অবস্থান তৈরি করতে পারবে। তো এই যে উদীয়মান উদ্যোক্তা এবং সফল যে উদ্যোক্তা, যারা সফল হয়েছেন, সেই সকল উদ্যোক্তাদের উদ্দেশ্যে আপনার ব্যক্তিগত মতামত বা অভিমত বা যে কোনো মন্তব্য আপনি শেয়ার করবেন প্লিজ, বা তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাচ্ছেন? তো মানে আমি তো নিজে একজন ছোট উদ্যোক্তা, তো আমি যারা নিউ উদ্যোক্তা, তো অনেকেই আলহামদুলিল্লাহ আমার যে 12টা বেঁচে গেছে, তো অনেকেই কিন্তু বিজনেস করতেছে, বিজনেস রান করতেছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো। মানে ওনাদের কাজও দেখে মাঝে মধ্যে বাবা কই যে অ্যাটলিস্ট আমার মাধ্যমে একটা মানুষ একটা কিছু শিখতে পারছে। তো যারা নতুন উদ্যোক্তা বা ই করতেছেন যে আমি এটা করি, বা লোকে কি বলবো, বা আশেপাশের মানুষ কিভাবে পিছিয়ে যেতেছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি, লোকের কথা যদি আপনি কান দেন তাহলে আপনি আপনার নিজের অবস্থানে থাকবেন। আর আমার মতো যদি লোকের কথা উপেক্ষা করে আপনি সামনের দিকে আগান, তাহলে হইতেছে অ্যাটলিস্ট এটা ভালো উদ্যোক্তা বা পরিচিত পাবেন, মানে মানুষের মাঝে আপনার আপনার এই তুলে ধরতে পারলে আপনি পরিচিত পারবেন। আর আপনি যদি চান যে না, মানুষ কি ভাববো, ওই সেক্টরটা আমারও আগে অনেক ছিল, যে মানুষ কি ভাববো, মানুষ কি বলবো, একটা কেক সেল দিই ভাবুচ্ছি। তো এটাই তো এখন অনেকেই, মানে আমাদের বাড়িতে অনেক বড়, তো ওইখানেই অনেকে আমার ফার্স্টে বলছে কে, মানে অনেকেই। তো ওনাদের কথাগুলা আমার এখনো কানে বাজে। তো এখন ওনারা বলে ও নিলয়ের কেক পাও, তো নিলয়ের সাথে ক্লাস করা, বা নিলয়ের কেক তো অনেক ভালো, বা ওনারা যাই বলে। তো এখন আমার ওই কথাগুলো কানে বাজে যে একসময় ওনারাই কিন্তু আমার কোনো সাপোর্ট করে নাই। তো এইটাই মানে আমি যারা উদ্যোক্তা আছে নতুন নতুন, আমি তাদের বলবো যে অ্যাটলিস্ট পিছের যে কথাগুলা তাদের উপেক্ষা করে সামনের দিকে আগায় যান, ইনশাল্লাহ আপনারা একজন সফল উদ্যোক্তা হতে পারবেন। ধন্যবাদ জানাচ্ছি সাকিবুল ইসলাম নিলয় ভাইকে, তিনি আমাদের
আজকের এই উদ্যোক্তা কথা অনুষ্ঠানের আজকের পর্বে তিনি যুক্ত হয়ে তার কথাগুলো শেয়ার করেছেন। আমরা এই মুহূর্তে এসে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদের কথাগুলো একবার নিতে চাই। দেখতে পাচ্ছি আমাদের সাথে নতুন করে যুক্ত হয়েছেন রিফাত হোসেন। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 9.2 FM। রিফাত ভাই, আপনি একদম শেষ মুহূর্তে এসে আমাদের সাথে যুক্ত হয়েছেন, শুভকামনা রইল। নীল, আপনার জন্য শুভকামনা জানিয়েছেন রিফাত ভাই। আচ্ছা, শারমিন আক্তার নীলা আছেন আমাদের সাথে, অনেক দোয়া রইল, অনেক বড় হও জীবনে, আপনার জন্য শুভকামনা। আচ্ছা, আমাদের আন্টি কিন্তু যুক্ত হয়েছেন, আমাদের নীল ভাইয়ের আম্মা কিন্তু যুক্ত হয়েছেন, তাকে তোমার আন্টি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনার জন্য শুভকামনা জানিয়েছেন যিনি। আচ্ছা, আমাদের সাথে একদম প্রথম থেকে যারা যারা যুক্ত আছেন তাদের নামগুলো বানিয়ে চাই। মামুনুর রশিদ ভাই যুক্ত আছেন আমাদের সাথে, আরিফা ইসলাম যুক্ত ছিলেন, এমজি জহিরুল ইসলাম যুক্ত ছিলেন, সাইফুল ইসলাম নিতু যুক্ত ছিলেন, রোমান আহমেদ যুক্ত ছিলেন, লিপি আক্তার, নাসরিন আক্তার, শিফাত যুক্ত ছিলেন, মেহরুনেসা যুক্ত ছিলেন, জান্নাতুন নূপুর যুক্ত ছিলেন আমাদের সাথে, হাসান জীবন যুক্ত ছিলেন আমাদের সাথে, এমডি ফাহিম হোসেন যুক্ত ছিলেন, রাতুল ইসলাম রাসেল যুক্ত ছিলেন আমাদের সাথে, এমডি লাবলু ইসলাম যুক্ত ছিলেন আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ। জুথি আক্তার পিঙ্কি যুক্ত ছিলেন আমাদের সাথে, এমডি শামীম আহমেদ যুক্ত ছিলেন, হাসান রাজা যুক্ত ছিলেন আমাদের সাথে, জুথি আক্তার ফুডিস অ্যাডভেঞ্চার পেজ আমাদের সাথে যুক্ত ছিলেন। আচ্ছা, তৃষা ইসলাম যুক্ত ছিলেন আমাদের সাথে, ফয়সাল আহমেদ, সামিয়া আলফা যুক্ত ছিলেন আমাদের সাথে, মোহাম্মদ আরিয়ান খান যুক্ত ছিলেন আমাদের সাথে, ইব্রাহিম দেওয়ান যুক্ত ছিলেন আমাদের সাথে, তাজুল ইসলাম, অরফা আহমেদ, মোহাম্মদ ইমরান হোসেন, বাইজিদ শিহাব যুক্ত ছিলেন, এটি টুস্টর যুক্ত ছিলেন আমাদের সাথে, বিপুল যুক্ত ছিলেন, তাজিদ শারওয়ার যুক্ত ছিলেন, রোহান হাসান যুক্ত ছিলেন, এমডি অপু তাহের যুক্ত ছিলেন, এমডি জুয়েল রানা যুক্ত ছিলেন, মেহেদি হাসান সহ আরো অনেকে কিন্তু যুক্ত ছিলেন। যারা আমাদের সাথে যুক্ত ছিলেন একদম শুরু থেকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এই মুহূর্তে আসলে হাঁটি হাঁটি পাই কিন্তু আমাদের বিদায় বেলা চলে এসেছে। তো সাকিব ভাই, রেডিও বিক্রমপুর 99.2 FM এবং আমাদের আজকের যে অনুষ্ঠান উদ্যোক্তার কথা, এই উদ্যোক্তার কথা নিয়ে আপনার মতামত বা মন্তব্য শেয়ার করবেন এবং আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি আপনার সমাপনী বক্তব্য রাখবেন। মানে ধন্যবাদ জানাচ্ছি রেডিও বিক্রমপুরকে, আর সাইফুল ভাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। কারণ মুন্সিগঞ্জের মধ্যে কিন্তু অনেক ভালো ভালো ট্যালেন্টেড হোম বেকারস আছে, বাট আমাকে এখন কিন্তু সেরা 10 জনের যে সেক্টরটা চলতেছে, তো আলহামদুলিল্লাহ সেরা 10 জনের মধ্যে আমি আসলে আমার নিজের ভাগ্যবান মনে করি। কারণ আমি ভাই আমারে ইনভাইট করছে, তো এটা অনেক বেশি ধন্যবাদ। আর যারা এতক্ষণ ছিলেন রেডিওতে, মানে লাইনে ছিলেন, তাদের অনেক অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে পুরোটা অনুষ্ঠান দেখার জন্য। আর বিশেষ ধন্যবাদ সাইফুল ভাইয়াকে। আর ভাইয়া যদি আমাকে এই টাকাতে এত ভালো এত সুন্দর একটা অভিজ্ঞতা আমার কখনোই হতো না, আর এটা একটা নিউ অ্যাডভেঞ্চার। ধন্যবাদ ভাইয়া। আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে আজকের এই পর্বকে সফলমণ্ডিত করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। সর্বশেষ দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন জাকারিয়া রহমান, তিনি স্যালুট জানিয়েছেন আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া একদম শেষ মুহূর্তে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM এর প্রতিষ্ঠান তার জীবনযাত্রার কথাগুলো আমাদের সাথে শেয়ার করছেন। উদ্যোক্তা হিসেবে পথ চলা শুরু থেকে তার ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছু আমাদের সাথে শেয়ার করেছেন। এছাড়াও যারা উদীয়মান এবং সফল উদ্যোক্তা আছেন তাদের উদ্দেশ্যে এবং নবাগত যারা উদ্যোক্তা হিসেবে কাজ করতে চান তাদের উদ্দেশ্যে কিন্তু অনেকগুলো দিক নির্দেশনামূলক বক্তব্য কিন্তু তিনি রেখেছেন। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। উদ্যোক্তার কথা অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু চাইলে আপনিও আপনার উদ্যোক্তা জীবনের পথ চলার কথা শেয়ার করতে পারেন। তার জন্য আপনাকে যেটা করতে হবে, আমাদের যে রেডিও পেজ আছে, রেডিও বিক্রমপুরের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ www.facebook.com/রেডিও বিক্রমপুর 99.2 FM, এই লিঙ্কেই আমাদের পেজ আপনি পেয়ে যাবেন। এই পেজের মেসেজে গিয়ে কিন্তু আপনার কথাগুলো আপনি শেয়ার করতে পারেন। আপনি বলতে পারেন যে আপনি আমাদের এখানে আসতে চান, আমরা কিন্তু অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবো। এছাড়া আপনি পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারবেন সাইফুল বিন বারিক। আপনি এই নামে সার্চ দিলে ফেসবুকে একটি আইডি পাবেন, আমার আইডি পাবেন, সেখানে আপনি ইনবক্সে কিন্তু আপনার কথাগুলো শেয়ার করতে পারেন। আমরা অবশ্যই আপনার সাথে যোগাযোগ করে আপনাদের কথাগুলো শেয়ার করার মাধ্যম হিসেবে কিন্তু আমরা একটা আর উদ্যোক্তার কথা অনুষ্ঠানটি আসলে কাজ করে যাবো ইনশাল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো কথা এখানে বাড়াবো না। সবার প্রতি অসংখ্য ভালোবাসা, শুভকামনা এবং সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সুস্থ থাকবেন। ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।